এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যমে আমাদের যে জারকগুলো ছিল এবং যে বিজারকগুলো ছিল তারা পরিবর্তিত হয়ে কি তৈরি করে এবং তাদের তুল্য সংখ্যা কি এবং তুল্য সংখ্যার ইম্পর্ট্যান্ট কতটুকু সেটা তো তোমরা জানোই যে তুল্য সংখ্যা আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুল্য সংখ্যা জানলে আমার ম্যাথ করা অনেক ইজি হয়ে যায়। তো আমরা এই চার্ট থেকে সেই জারক বিজারকের জন্য যে আমাদের তুল্য সংখ্যাগুলো কত হয়, তাদের পরিবর্তিত রূপগুলো কি হয়, সেই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। তো আমি প্রথমেই হচ্ছে একটু জিনিস খেয়াল করো, এক সাইডে জারক রাখছে আর এক সাইডে বিজারক রাখছে এবং মাঝখানে একটা লেখা আছে, সেটা কি দেখো তো, অম্লীয় মাধ্যমে পরিবর্তিত রূপ। তার মানে এগুলো হচ্ছে আমাদের সবই শুধুমাত্র কোন মাধ্যমের জন্য ভাইয়া? এগুলো হচ্ছে শুধুমাত্র অম্লীয় মাধ্যমের জন্য এবং এই অম্লীয় মাধ্যম থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো আমাদের এই যে জারক, এই জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে? দেখো জারক কি করে, জারক কি ইলেকট্রন দান করে নাকি জারক ইলেকট্রন গ্রহণ করে? দেখো আমরা কি পড়ে আসছি, জাগ্রত বিজ্ঞান, রাইট? তাহলে কি জারক গ্রহণ করে, তাহলে জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে জানো? জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে আমাদের গৃহীত ইলেকট্রন সংখ্যা। তাহলে ভাই বলো তো বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে? বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে বর্জিত ইলেকট্রন সংখ্যা। ওকে, তার মানে দেখো জারক বিজারকের তুল্য সংখ্যা কি? জারকের ক্ষেত্রে গৃহীত ইলেকট্রন সংখ্যা, বিজারকের ক্ষেত্রে বর্জিত ইলেকট্রন সংখ্যা। তো আমরা এখন এই চার্ট থেকে আমাদের কোন জারকের তুল্য সংখ্যা কত হবে এবং হচ্ছে আমাদের তাদের পরিবর্তিত রূপটা কি হবে সেই জিনিসগুলো আমরা দেখব। তো শুরুতে আমরা আমাদের জারকের কথার কাছে যদি আসি, দেখো আমাদের প্রথম যে জারক হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে KMnO4। এখন দেখো এই যে KMnO4, এই KMnO4-এ আমাদের যে ম্যাঙ্গানিজ আছে, এই ম্যাঙ্গানিজের জারণ মান কত? খেয়াল করো ম্যাঙ্গানিজের জারণ মান কত। আমরা সবাই জারণ মান বের করতে পারি, ছোটবেলায় শিখে আসছি কিভাবে জারণ মান বের করে। যার জারণ মান বের করবো তাকে X ধরে নিব, অক্সিজেনের জন্য -2, সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন এগুলোর জন্য +1, রাইট? তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো ওইভাবে হচ্ছে ক্যালকুলেশন করে আমরা জারণ মান বের করি। তো আমাদের এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান তুমি বের করলে দেখবা আসছে হচ্ছে +7। এখন অম্লীয় মাধ্যমে এই ম্যাঙ্গানিজ পরিবর্তিত হয়ে Mn2+ তৈরি করে। তাহলে দেখো তো ভাইয়া, ম্যাঙ্গানিজ KMnO4 থেকে কি হয়েছে? Mn2+ হয়েছে। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, এখানে হয়েছে +2। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া বলো তো? কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যেহেতু 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা তুল্য সংখ্যার মান কত? তুল্য সংখ্যার মান হচ্ছে 5। ঠিক সিমিলারলি আমি যদি তার পরেরটাতে যাই, আমাদের K2Cl2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট, এখান থেকে কি তৈরি হয় দেখো। এখানে এই যে ক্রোমিয়ামের জারণ মান কত তুমি বের করে দেখবে আসবে +6। এই জায়গায় যে ক্রোমিয়াম 3+ হয়েছে, দেখো ক্রোমিয়াম এখানে +6 ছিল, +6 থেকে +3 হয়েছে। তাহলে ভাই বলো তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলো তো? 3টা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট? এখন তুমি দেখো কয়টা +6 থেকে +3 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে কয়টা ক্রোমিয়াম আছে? কয়টা আছে বলো তো? 2টা। তো আমাদের এই বিক্রিয়কে আমি দেখবো বিক্রিয়কে কয়টা আছে। বিক্রিয়কে কয়টা ক্রোমিয়াম আছে? 2টা ক্রোমিয়াম আছে। তাহলে একটা ক্রোমিয়াম যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমাদের 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? × 2, তাহলে কত আসে বলো তো? 6। এই জন্য এটা তুল্য সংখ্যা হচ্ছে কত? 6। ঠিক সিমিলারলি আমি যদি তার পরেরটাতে যাই, KClO3, KBrO3 বা KiO3 যেটাই হোক না কেন, তো এই যে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ব্রোমেট বা পটাশিয়াম আয়োডেট যেগুলো আছে, এই যে এইগুলা থেকে আমাদের কি তৈরি হয়? আমাদের তৈরি হয় হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড। তো তুমি যদি এদের জারণ মান বের করে দেখো, প্রতি ক্ষেত্রেই দেখবা জারণ মান আসবে +5, এটার জন্য জারণ মান আসবে +5, এটার জন্য জারণ মান আসবে +5। তাহলে দেখো +5 থেকে কি হয়েছে? -1 হয়েছে। তাহলে +5 থেকে -1 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া? দেখো +5 থেকে -1 কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 6টা। তার মানে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া? 6টা ইলেকট্রন গ্রহণ করছে। এখন তুমি দেখো তো এখানে কয়টা ক্লোরিন আছে? একটাই ক্লোরিন আছে। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়? 6। তার মানে এই যে পটাশিয়াম KXO3 যেটা আছে তার তুল্য সংখ্যা হবে আমাদের 6। এরপরটা আছে আমাদের হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই যে হ্যালোজেনগুলো দেখো, এগুলোর সবগুলোর জারণ মান কত? 0, রাইট? এরকম যখন আমাদের দ্বিপরমাণু গ্যাস থাকে তাদের জন্য জারণ মান হয় 0, আমরা জানি সবাই। তাহলে দেখো এখানে সবার জারণ মান হচ্ছে 0 এবং এই জায়গা থেকে কি হয়েছে বলো তো ভাইয়া? -1 হয়েছে। তাহলে বলো তো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? বলো তো 0 থেকে -1 হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া বলো তো? একটা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট? এখন তুমি বলো বিক্রিয়কে বলছিলাম আমি, বিক্রিয়কে কয়টা আছে? 2টা আছে না? তাহলে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, তাহলে এটা তুল্য সংখ্যার মান কত হবে? 2, রাইট? এরপরটা দেখো এই যে PbO2, হ্যাঁ, এটা থেকে কি তৈরি হয়? দেখো এটা থেকে তৈরি হয় Pb2+ অথবা PbO। তো আমাদের এই যে লেড অক্সাইড আছে, এখানে খেয়াল করে এখানে লেডের জারণ মান কত? এটা জারণ মান হচ্ছে +4, এটা জারণ মান হচ্ছে +4।
এখানে +4 থেকে কি হয়েছে +2 হয়েছে। এবার দেখো +4 থেকে +2 হচ্ছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে ভাইয়া? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। এবং দেখো কয়টা লেড আছে? একটাই লেড আছে, তাহলে এটা তুল্য সংখ্যার মান কত বলো তো? 2। দেন দেখো আর সবার লাস্টে দুইটা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা। একটা হচ্ছে H2O2 পারক্সাইড। এই H2O2 থেকে আমার তৈরি হয় O2 মাইনাস। ওকে, তাহলে H2O2 থেকে কি তৈরি হয়? O2 মাইনাস, বা আমরা বলতে পারি এখানে বেসিক্যালি পানি উৎপন্ন হয়। তাহলে দেখো H2O2 থেকে তৈরি হয় O2 মাইনাস বা হচ্ছে পানি। তো এই জায়গাতে অক্সিজেনের জারণ মান কত তুমি বের করে দেখো, এটার জারণ মান হচ্ছে -1। এখন দেখো -1 থেকে -2 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলো তো ভাইয়া? ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন গ্রহণ করছে। কিন্তু আমার বিক্রিয়কে কয়টা আছে বলো তো? কয়টা অক্সিজেন আছে? 2টা। তাহলে এটাকে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। তাহলে তুমি বলো তুল্য সংখ্যার ভ্যালু কত হবে? তুল্য সংখ্যার ভ্যালু হবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, আমরা যদি তারপরে দেখি এর পরেরটা সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড থেকে কি তৈরি হয় ভাইয়া? সালফার তৈরি হয়। সালফার থেকে কি? সালফার ডাইঅক্সাইড থেকে সালফার তৈরি হয়। এখানে সালফার ডাইঅক্সাইডের জারণ মান কত? এর জারণ মান হচ্ছে +4। বের করে দেখো, উৎপন্ন হচ্ছে সালফার, সালফারের জারণ মান কত? 0। তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার হয়, বলো তো ভাই কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 4টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা সালফার আছে? একটাই সালফার আছে, তাহলে 1 দিয়ে গুণ। তাহলে আলটিমেটলি তুল্য সংখ্যার ভ্যালু কত বলো তো? 4। ওকে, তাহলে দেখো আমাদের বিখ্যাত জারকগুলো আছে, এই প্রত্যেকটা জারকেরই কার তুল্য সংখ্যা কত সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। এখন এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই বিজারকের তুল্য সংখ্যা কত। তো আমাদের এখানে যে বিখ্যাত বিজারক আছে, সেই বিখ্যাত বিজারকগুলো আমি এখানে লিখেছি, এবং আমরা এখন একে একে এদের পরিবর্তিত রূপটা কি হয় এবং সেখান থেকে তুল্য সংখ্যা কি হয় সেটা অ্যানালাইসিস করব। তো খেয়াল করো, আমার এখানে প্রথমেই দেওয়া আছে H2C2O4 বা হচ্ছে C2O4 মাইনাস, মানে অক্সালেট আয়ন বা অক্সালিক অ্যাসিড। এই যে H2C2O4, এটাকে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি আগেও, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি COOH, এটা আমরা গত ক্লাসে দেখছি। এটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডকে এভাবেও লেখে, অথবা H2C2O4 আকারেও লেখে। অথবা এই যে অক্সালেট আয়ন, এখানে মেইন ব্যাপারটা হচ্ছে অক্সালেট আয়ন। হ্যাঁ, তো এখানে হাইড্রোজেন না থেকে এই জায়গায় এরকমও থাকতে পারতো Na2C2O4, যদি এটাও থাকে, বা ক্যালসিয়াম CaC2O4 এটাও থাকে, যেটাই থাকুক না কেন, আমি যদি এরকম অক্সালেট আয়ন দেখি, ইন দ্যাট কেস কিন্তু আমার এখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে তুল্য সংখ্যার ভ্যালু হয় 2। কিভাবে? দেখো, তুমি যদি এইখানে এর জারণ মান বের করতে যাও, তাহলে দেখবা এর জারণ মান আসবে হচ্ছে তোমার +3, এবং তুমি যদি এই জায়গায় কার্বনের জারণ মান বের করতে যাও, তাহলে দেখবা যে +4। তাহলে দেখো +3 থেকে +4 হয়েছে, তাহলে এবার কি ইলেকট্রন গ্রহণ করবে নাকি ইলেকট্রন ছাড়বে? ইলেকট্রন ছাড়ছে, রাইট? তাহলে কয়টা ইলেকট্রন ছাড়ছে ভাই বলো তো? একটা ইলেকট্রন ত্যাগ করছে। কিন্তু কয়টা কার্বন আছে এখানে? 2টা। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হবে বলো তো? তুল্য সংখ্যার ভ্যালু হবে 2। এরপরে দেখো আমাদের পটাশিয়াম হ্যালাইড, বা হচ্ছে যদি হ্যালাইড থাকে, যে কোনো হ্যালাইড, এটা সোডিয়াম হ্যালাইড হইতে পারে, যে কোনো হ্যালাইড যদি থাকে, তাহলে সেখান থেকে তৈরি হয়েছে হ্যালোজেন, মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জিনিসগুলো তৈরি হয়। তাহলে দেখো এইখানে ছিল -1, এগুলাতে কত বলো তো? 0। তাহলে -1 থেকে 0 হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, এবং এই বিক্রিয়কে কয়টা আছে? একটাই আছে, তাইলে তুল্য সংখ্যার ভ্যালু কত? 1। ওকে, এরপরে আমরা যদি দেখি Na2S2O3, এটা থেকে হয় Na2S4O6, এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আরেকবার বলি, নাম কি? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, এটা থেকে কি তৈরি হয়? সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হয়। এখন দেখো এইখানে এর জারণ মান কত ভাইয়া? এই জায়গাতে যদি তুমি এটা বের করে দেখো, এর জারণ মান আসবে +2। আর তুমি যদি এইখানে জারণ মান বের করে দেখো, তাহলে জারণ মান আসবে +2.5। তাহলে দেখো এখন এইখান থেকে যখন তুমি এইখানে যাবা, তাহলে দেখো যে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, বুঝতেই পারতেছো, 0.5 ইলেকট্রন ত্যাগ করছে, রাইট? তাহলে দেখো এখানে কয়টা আছে সালফার? এরকম 2টা সালফার আছে, তাহলে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ। তাহলে 0.5 রে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1। ঠিক আছে, তার মানে এখানে 2টা সালফার থেকে একটা ইলেকট্রন ত্যাগ হয়, ত্যাগ হলে এই কারণে আমাদের বলি এর তুল্য সংখ্যার ভ্যালু হচ্ছে 1। আমরা যদি তার পরেরটাতে যাই, দেখো আমাদের SN2+ থেকে হয় হচ্ছে SN4+। তাহলে SN2+ থেকে যদি SN4+ হয়, কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? 2টা ইলেকট্রন, তাহলে তুল্য সংখ্যার ভ্যালু হচ্ছে 2। এরপরে দেখো Fe2+ থেকে হচ্ছে আমাদের Fe3+। এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তুল্য সংখ্যার ভ্যালু হচ্ছে 1। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হলে তুল্য সংখ্যা কত? 1। ওকে, এখন এর আগেরটা কি ছিল? Fe3+ থেকে Fe2+, Fe3+ থেকে Fe2+, তখন আবার দুবার Fe2+ থেকে এটা থেকে কি হবে? Fe3+। ফাইন। এরপরটা দেখো H2O2, এই H2O2 থেকে আমরা পাই হচ্ছে এখন অক্সিজেন। তাহলে দেখো এখানে ছিল -1,
এখানে হয়ে গেল 0, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো ভাই বলো তো? এখান থেকে ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? ইলেকট্রন ত্যাগ করছে একটা। কয়টা অক্সিজেন আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে তুল্য সংখ্যার ভ্যালু কত হবে? 2। আবার দেখো এই যে সালফার ডাইঅক্সাইড, এটা থেকে তৈরি হয় সালফেট বা আমরা বলতে পারি H2SO4, সালফেট বাই H2SO4 বলা যায়। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট তৈরি হচ্ছে, তাহলে তুমি দেখো এখানে যার মান কত? +4, এখানে যার মান কত? +6, তাহলে +4 থেকে +6 হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা সালফার আছে? একটাই আছে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, তাহলে এটা তুল্য সংখ্যার ভ্যালু কত বলো তো? 2। এবং তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, আমি গ্রিন কালার দুই পাশেই রাখছি, দেখছো নিচের 2টা গ্রিন, এখানেও নিচের 2টা গ্রিন। এবং তোমরা লক্ষ্য করে দেখো এখানেও ছিল H2O2 সালফার ডাইঅক্সাইড, এখানেও H2O2 সালফার ডাইঅক্সাইড। এই কথাটা মানে কি জানো? মানে হচ্ছে এই যে H2O2 এবং সালফার ডাইঅক্সাইড এরা জারক হিসেবেও কাজ করতে পারে, এরা বিজারক হিসেবেও কাজ করতে পারে, মানে এরা জারক বিজারক দুই রূপেই কাজ করতে পারে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? জারকও হইতে পারে, বিজারকও হইতে পারে, ডিপেন্ড করবে এর সাথে কে আছে তার উপর। ধরো সালফার ডাইঅক্সাইডের সাথে মনে করো তুমি KMnO4 এর বিক্রিয়া দিলা, KMnO4। এখন আগে বুঝো, এইটা জারক বিজারক দুইটাই হইতে পারে। এইটা কি KMnO4 কি? কনফার্ম আমরা জানি KMnO4 হচ্ছে জারক। তাইলে এইটা কি হিসাবে কাজ করবে? দুইটা জারক জারক বিক্রিয়া করে না, তাহলে এইটা যদি জারক হয় তাহলে এটা অবশ্যই কি? বিজারক। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, এটা জারক হিসেবে কাজ করবে না বিজারক হিসেবে কাজ করবে, এরা ডিপেন্ড করবে তার পাশেরটার উপর, তার পাশেরটা কি। ক্লিয়ার কিনা? তো আমরা মোটামুটি হচ্ছে এইগুলো ছিল আমাদের সেই বিখ্যাত জারক বিজারক। তো আমরা এখন হচ্ছে কয়েকটা এরকম বিক্রিয়া সমতা করব। এই বিক্রিয়া সমতাগুলো আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদের কিন্তু ভর্তি পরীক্ষাতে প্রচুর বিক্রিয়া আসে, প্রচুর প্রশ্ন আসে, এবং আমরা এই কিভাবে বিক্রিয়াগুলোকে খুব সহজে করে ফেলতে পারি সেই টেকনিকটাই নিয়ে আমি তোমাদেরকে এখন আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অম্লীয় মাধ্যমে এক লাইনে জারণ বিজারণ সমতা। অম্লীয় মাধ্যমে এক লাইনে জারণ বিজারণ সমতা। দেখো আমি বলেই দিচ্ছি আমরা কয় লাইনে সমতা করবো? এক লাইনে। তার মানে এই যে জারণ বিজারণ সমতাগুলো তোমরা দেখে অনেক ভয় পাও, বাট ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট সিম্পলি এক লাইনে সমতা করে ফেলতে পারবো। তার জন্য আমাদের কিছু স্টেপস মনে রাখতে হবে। তো আমাদের এই প্রথম স্টেপসগুলোকে আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, এবং স্টেপসগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান করব। তোমরা জানো এটা, আমি তোমাদেরকে অলরেডি আগেও দেখিয়েছি যে যখন সমতা করব, সমতা করার প্রাইমারি শর্ত হচ্ছে তুল্য সংখ্যা আদান প্রদান করতে হবে। তো আমরা কি করব? ফার্স্টে তুল্য সংখ্যা আদান প্রদান করব। এর তুল্য সংখ্যা এর কাছে, এর তুল্য সংখ্যা এর কাছে, মানে জারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে, বিজারকের তুল্য সংখ্যা জারকের কাছে। এর পরেরটা হচ্ছে আমাদের উৎপাদ লিখব। আমরা উৎপাদটা লিখব। কিভাবে উৎপাদ লিখবো ভাইয়া? অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। অ্যাসিডের যে নেগেটিভ প্রান্ত থাকবে তার সাথে সকল ধাতু, যতগুলো ধাতু থাকবে তারা বিক্রিয়া করবে। ব্যাপারটা কীরকম? ধরো তোমার কাছে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এখানে নেগেটিভ হচ্ছে সালফেট, এই সালফেটের সাথে সকল ধাতু গিয়ে বিক্রিয়া করবে। ঠিক আছে, ওকে ফাইন। তারপরটা দেখো, এখানে একটা কথা আছে, সাবধান, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দেখো রেড কালি দিয়ে মার্ক করা আছে। কেন এটাকে আমি বলতেছি সাবধান? তো এই জায়গাতেই তোমরা হচ্ছে ভুল করো। ভুলটা কই করো? এই উৎপাদ লিখতে গিয়ে এই অংশে ভুল করো। অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া তো তোমরা করানোর পরে তোমরা চেক করো না কার কাছ থেকে কি উৎপন্ন হওয়ার কথা ছিল, সেটা লিখছো কিনা চেক করো না। তো সাবধান, আমরা এখানে চেক করব যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা ছিল তা লিখছি নাকি চেক করব। না লিখে থাকলে সমতা সহ ডান পাশে লিখে দিব। ঠিক আছে, তাহলে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি নাকি চেক করবা। যদি না লিখে থাকো তাহলে তুমি কি করবা? সমতা সহ লিখে দিবা। এরপরটা হচ্ছে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি। জারকে যতটা অক্সিজেন থাকবে উৎপাদে তত অণু পানি পাবা। পানির জন্য প্রয়োজনীয় H+, বিজারক হতে আসবে, বিজারকে না থাকলে অ্যাসিড হতে আসবে। ওকে, তাহলে একটু লাইনটা আরেকবার পড়ো। জারকে যতটি অক্সিজেন থাকবে উৎপাদে তত অণু পানি হবে। ধরো জারকে তোমার 4টা অক্সিজেন পাইছো, তাহলে উৎপাদে তোমার 4 অণু পানি হবে। ঠিক আছে, পানির জন্য হাইড্রোজেন যেই কটা লাগবে সেগুলো আগে বিজারক থেকে আসবে, বিজারকে না থাকলে তারপরে অ্যাসিড থেকে আসবে। ওকে, এর পরেরটা কি বলছে? বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করব। বাম পাশে হাত দেওয়া হারাম, কোন পাশে সমতা করব ভাই? আমরা ডান পাশে সমতা করব। তাহলে বাম পাশে হাত দেওয়া হারাম, ডান পাশে সমতা করব, মানে আমি বাম পাশে আর কোনো কিছু করব না, যত সমতা করা লাগবে সব আমি ডান পাশে করব। তাহলে বাম পাশে কিছু করা যাবে না, ডান পাশে করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের এই যে ফর্মেটগুলো আছে, এই যেখানে স্টেপসগুলো আছে, এগুলোকে ইউজ করে আমরা এখন কয়েকটা বিক্রিয়া সমতা করার চেষ্টা করব। তো চলো আমরা এই যে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে আমরা এটা দিয়ে শুরু করি। আমাদের প্রথম বিক্রিয়াটা হচ্ছে KMnO4 + FeSO4 + H2SO4। এখন এটা সমতা করলে কি হবে? তো ফার্স্ট কাজ হচ্ছে দেখতে হবে এটার তুল্য সংখ্যা কত। বলো তো KMnO4 এর তুল্য সংখ্যা কত? এই KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, আর এই যে ফেরাস Fe2+ এর তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ ফেরাস থেকে ফেরিক তৈরি হয়, Fe3+ তৈরি হয়। ওকে,
আর KMnO4 জন্য হচ্ছে কত 5। তাহলে আমি যদি এখন সমতাটা করি আমাকে কি করতে হবে, এই 5 যাবে এর সামনে, এই 1 যাবে এর সামনে, তার মানে আমার এখানে থাকবে হচ্ছে KMnO4 প্লাস এই FeSO4 এই পাশে চলে যাবে, 5 এই পাশে চলে যাবে, তাহলে কি আসবে 5 FeSO4 প্লাস H2SO4। এখন ফার্স্ট কাজ আমি করে ফেললাম, প্রথম স্টেপ তুল্য সংখ্যা আদান প্রদান করলাম। এরপরে কাজ কি, উৎপাদ লিখবা। কিভাবে লিখবা, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। অ্যাসিডের ঋণাত্মক অংশকে সালফেট, এই সালফেটের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। ধাতুকে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম সালফেটের সাথে গিয়ে কি তৈরি করবে ভাইয়া, K2SO4। এরপরে দেখো ভাইয়া ধাতুকে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ সালফেটের সাথে গিয়ে কি তৈরি করবে, MnSO4। এরপরে দেখো ভাইয়া আর কে আছে এখানে, এখানে দেখো তো ধাতু আর কে আছে, আয়রন। দেখো পটাশিয়াম গেল, ম্যাঙ্গানিজও গেল, ধাতু শেষ। এরপরে ধাতু কে আছে, আয়রন। আয়রন সালফারের সাথে মিলে কি তৈরি করে, দেখো এখানে ছিল ফেরাস, এখানে কি তৈরি করবে, ফেরিক, Fe2SO4 ফেরিক সালফেট। ফেরাস সালফেট থেকে আমরা কি পাবো, ফেরিক সালফেট পাবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো আর কোনো কিছু আছে, সকল ধাতু বিক্রিয়া করে ফেলছে, আর কোনো ধাতু নাই। এবার হচ্ছে সাবধান, যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি নাকি চেক করবো। বলো তো KMnO4 থেকে কি উৎপন্ন হওয়ার কথা ছিল, Mn2+। আমরা একটু আগে দেখে আসছি KMnO4 থেকে কি তৈরি হওয়ার কথা, Mn2+। দেখো তো এখানে Mn2+ হয়েছে কিনা, এই যে দেখো এখানে কিন্তু আমাদের Mn2+ আছে, ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে কিন্তু Mn2+ আছে। তার মানে এটা থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখছি। এরপরে ফেরাস থেকে কি হওয়ার কথা ছিল, ফেরিক। আমরা কি ফেরিক লিখছি নাকি লিখি নাই, দেখো এই যেখানে কিন্তু আমি ফেরিক লিখছি, তার মানে যার কাছ থেকে যা উৎপন্ন কথা ছিল তা আমি লিখছি। ওকে ফাইন। এর পরের কাজ কি, পরের কাজ হচ্ছে জারকে যতটা অক্সিজেন উৎপাদিত তত অণু পানি, পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বিজারক হতে আসবে, বিজারকে না থাকলে অ্যাসিড হতে আসবে। তাহলে জারককে এখানে বলো তো, জারক হচ্ছে KMnO4। এখন এই KMnO4 এ কয়টা অক্সিজেন আছে, 4টা। তাহলে আমি উৎপাদে কত অণু পানি পাবো ভাই বলো তো, উৎপাদে হচ্ছে আমি 4 অণু পানি পাবো। ওকে, এই পানির জন্য যে প্রয়োজনীয় হাইড্রোজেন, পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগে বলো তো, 8টা হাইড্রোজেন লাগে না? এই 8টা কার কাছ থেকে আসবে, বিজারকের কাছ থেকে। বলো বিজারকে কি কোনো হাইড্রোজেন আছে, এখানে কি কোনো হাইড্রোজেন আছে, নাই। না থাকলে কার কাছ থেকে আসবে, অ্যাসিড। তার মানে এইখানে অ্যাসিড থেকে আসবে 8টা হাইড্রোজেন। তাহলে কত দিলে 8টা হাইড্রোজেন আসবে, এখানে 4 দিলে 8টা হাইড্রোজেন হচ্ছে, রাইট? তার মানে দেখো এখন কিন্তু আমার মোটামুটি সমতা হয়ে গেছে। তা আমি বলছি সমতা করার জন্য লাস্ট স্টেপ, বাম পাশে হাত দেওয়া হারাম। বাম পাশে আমি সমতা করব না, যত সমতা করবো সব হচ্ছে ডান পাশে। এখন তুমি দেখো তোমার এখানে পটাশিয়াম কয়টা আছে, 1টা। এই জায়গায় পটাশিয়াম কয়টা আছে, 2টা। তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে কি আমি এখানে 2 দিয়ে গুণ করবো। কিন্তু আমি কি বলছি, বাম পাশে হাত দেওয়া হারাম, বাম পাশে সব কিছু করা যাবে না, ডান পাশেই করতে হবে। তাহলে ডান পাশে করতে গেলে এখানে পটাশিয়াম 1টা আছে, তাহলে এখানে কত দিলে 1 হবে, বা হাফ দিয়ে গুণ করলে বা 0.5 দিয়ে গুণ করলে, রাইট? তার মানে এখানে হবে হাফ K2SO4। এরপরেরটা দেখো এখানে আয়রন আছে 5টা, ম্যাঙ্গানিজ আগে দেখো ম্যাঙ্গানিজ, এখানে ম্যাঙ্গানিজ 1টা, এখানেও কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ 1টা। এরপরে দেখো এখানে আমাদের আয়রন কয়টা আছে, আয়রন আছে 5টা, এইখানে আয়রন কয়টা আছে, 2টা। তাহলে দেখো কত দিয়ে গুণ করতে হবে, একে 5 বানানোর জন্য 2কে কত দিয়ে গুণ করলে 5 হয়, আড়াই দিয়ে। আড়াই মানে কি 5/2, তার মানে এখানে হবে আমাদের 5/2। দ্যাটস ইট, শেষ, আমার সমতা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে ভাই সমতা করলাম বুঝতে পারছি। তা আমরা এর পরেরটা দেখি, পরেরটা যদি দেখো তাহলে তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। এখানে দেখো K2CO2O7 প্লাস Ki প্লাস H2SO4। ওকে, তো ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে এটার তুল্য সংখ্যা কত ভাই, এটার তুল্য সংখ্যা হচ্ছে 6। আর ভাই এই যে Ki এর তুল্য সংখ্যা কত, এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এটার হচ্ছে 6, এটার হচ্ছে 1। ওকে, তাহলে এখন আমরা কি করব, এটার 6 এটার 1, তাহলে এদেরকে আদান প্রদান করবা। কীভাবে আদান প্রদান করবে, এটাকে এর সামনে এটাকে এর সামনে। তাহলে আমাদের কি হবে, K2Cr2O7 প্লাস এখানে আসবে 6Ki প্লাস H2SO4। এরপর আমরা কি করব, উৎপাদ লিখবো। কিভাবে, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। এখানে ধাতুকে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম সালফেটের সাথে গিয়ে কি তৈরি করবে, K2SO4। এরপরটা দেখো এখানে ধাতুকে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামও কিন্তু সালফেটের সাথে গিয়ে কি তৈরি করবে, ক্রোমিয়াম সালফেট, তাহলে Cr2SO4। আর দেখো এখানে আর কোনো ধাতু আছে কিনা, দেখো তো এই জায়গায় আর কোনো ধাতু আছে কিনা, কে আছে বলো তো, পটাশিয়ামই তো আছে। পটাশিয়াম থেকে কি হয় সেটা তো তোমরা অলরেডি লিখেই ফেলছো, কোনো সমস্যা নাই, ফাইন। তার মানে আমার কিন্তু এখন যেই কাজ করতে হবে সেই কাজটা কি একটু লক্ষ্য করো। আমার কিন্তু অ্যাসিডের ঋণাত্মক অংশের সকল ধাতু বিক্রিয়া করে ফেলছে। এখন আমাদের কাজ হচ্ছে চেক করা, সাবধান, যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছে নাকি চেক করবো। তো তুমি দেখো তো K2Cr2O7 থেকে কি উৎপন্ন হয়, ক্রোমিয়াম 3+। এটা তুমি লিখছো নাকি লিখো নাই, লিখছো। এই যে দেখো এখানে Cr2SO4 3, এখানে কিন্তু ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম 3+। তার মানে এটা থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা আমি লিখছি। এখন এই যে পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম আয়োডাইড থেকে কি তৈরি হয়, দেখো আমরা কিন্তু দেখে আসছি আয়োডাইড থেকে আমাদের আয়োডিন তৈরি হয়। তুমি কি সেটা লিখছো,
উৎপাদে কি তুমি আয়োডিন লিখছো, লিখো নাই, তাহলে তোমাকে কি করতে হবে, উৎপাদে এই আয়োডিনটাকে লিখে দিতে হবে। সেটা কি সহ লিখে দিতে হবে, সমতা সহ। দেখো না লিখে থাকলে সমতা সহ লিখে দিব, তাহলে সমতা সহ লিখতে হবে। বলো এখানে কয়টা আয়োডিন আছে, 6টা, তাহলে এখানে কত দিলে আয়োডিন, কত দিলে মিলে, বলো তো 3 দিলে মিলে যাচ্ছে। ওকে, তাহলে 6টা আয়োডাইড আছে, আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 গুণ আয়োডিন উৎপন্ন হচ্ছে এখানে। ওকে ফাইন। এরপরে কীভাবে বলছি বলো তো, জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি, জারকে কয়টা অক্সিজেন 7, তাহলে আমরা এখানে কি করব 7 অণু পানি দিব, উৎপাদে 7 অণু পানি। পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগে ভাই, 14টা। কার কাছ থেকে আসবে, বিজারক। বিজারকে আছে নাই, না থাকলে কার কাছ থেকে, এসিড। তাহলে এখানে কত দেওয়া লাগবে বলো তো, 7। শেষ। বাম পাশে হাত দেওয়া হারাম। কোথায় সমতা করবা, ডান পাশে। তুমি দেখো তো তোমার এখানে টোটাল পটাশিয়াম কয়টা আছে, এই জায়গায় আছে 2টা, এই জায়গায় আছে 6টা। তাহলে তুমি বলো তো ভাই মোট পটাশিয়াম কয়টা আছে তোমার কাছে, 2 আর 6, তাহলে কত হইলো 8টা। তাহলে 8 হইলে এখানে কত দেওয়া লাগবে বলো তো, 4। তাহলে 4 K2SO4 প্লাস Cr2, এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, আয়োডিন 6টা, বাকি সব দেবো তোমার অটোমেটিক্যালি মিলে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে এইটাই হচ্ছে আমাদের এইটার সমতাকরণ। আমি যদি এরপরে আরেকটা তোমাদেরকে বলি, এটা তোমরা করতে পারবা কিনা, দেখো এটা তোমরা নিজেরাই করতে পারবা। কিভাবে করতে পারবা একটু খেয়াল করো, এখানে KMnO4 আছে, এখানে H2O2 আছে, এখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি, আর সাথে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিড দিয়ে বোঝাচ্ছে এটা আমাদের কোন মাধ্যমে আছে, অম্লীয় মাধ্যমে আছে, কারণ আমি সমতাকরণ করতেছি কোন মাধ্যমে, অম্লীয় মাধ্যমে। তো তুমি দেখো এখানে যদি তুমি সমতা করতে যাও তাহলে তোমার কি হবে, ফার্স্ট কাজ, এর তুল্য সংখ্যা কত বলো তো ভাইয়া, এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 5, এটার তুল্য সংখ্যা কত, H2O2, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। খেয়াল করো H2O2 কিন্তু আমাদের জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে। এখন KMnO4 কি, জারক, তাহলে H2O2 অবশ্যই কি হবে বলো তো, অবশ্যই বিজারক হবে, রাইট। তাহলে এটা যেহেতু জারক তাহলে এটা অবশ্যই কি, বিজারক। এখন এদের তুল্য সংখ্যার আদান প্রদান করবে, এটা হচ্ছে 5, এটার তুল্য সংখ্যা হচ্ছে 2, এর তুল্য সংখ্যা 2। তাহলে এখন কি করবো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে আমাদের কি আসবে 2 KMnO4 প্লাস 5 H2O2 প্লাস H2SO4। ওকে, তাহলে এখন ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমরা উৎপাদ দেখব কিভাবে অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। তাহলে এই সালফেটের সাথে এখানে পটাশিয়াম যাবে, তাই কী তৈরি করবে, K2SO4, এরপর আছে ম্যাঙ্গানিজ, তাহলে MnSO4। আর কোনো ধাতু আছে কিনা, আর কোনো ধাতু নাই। এখন আমাদের চেক করতে হবে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি নাকি। দেখো তো KMnO4 থেকে কি উৎপন্ন হওয়ার কথা, আমাদের উৎপন্ন হওয়ার কথা Mn2+। আমি কি লিখছি Mn2+, ইয়েস, এখানে আমার Mn2+ আছে। এবার দেখো তো ভাইয়া এই H2O2 থেকে আমাদের কি উৎপন্ন হওয়ার কথা, এটা যখন আমাদের বিজারক হিসেবে কাজ করে তখন এর কাছ থেকে আমাদের অক্সিজেন উৎপন্ন হওয়ার কথা। আমি কি উৎপাদে এটার অক্সিজেনের পরিমাণটা লিখছি, লিখি নাই, তাহলে আমাকে এখন অক্সিজেনটা লিখে দিতে হবে। সেটা আমি কিভাবে লিখবো ভাইয়া, দেখো তো কয়টা অক্সিজেন হচ্ছে এখানে, মানে কয়টা, 10টা। তাহলে এখানে কয়টা অক্সিজেন উৎপন্ন হবে, দেখো আমি তো জানি আমার উৎপাদে অক্সিজেন উৎপন্ন হবে, তো সমতা করে ফেলতে হবে সাথে সাথেই। তাহলে কয়টা আছে এখানে, 10টা, তাহলে এখানে কত, 5 দিলে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অক্সিজেনের সমতাও শেষ। এবার আমার কি, পানি। বলো তো কয়টা অক্সিজেন আছে এখানে, জারকে 4টা না, বেসিক্যালি দেখো 8টা আছে। তাহলে উৎপাদে কত অণু পানি হবে বলো তো ভাইয়া, 8 অণু পানি। পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগে, একটু খুব ভালো করে লক্ষ্য করো, পানির জন্য হাইড্রোজেন কয়টা লাগে, 8 দুগুণে কত, 16টা লাগে, রাইট। তাহলে আমার পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগে, 16টা। কার কাছ থেকে আসবে, বিজারকের কাছ থেকে। দেখো তো এবার বিজারকে আছে নাকি নাই, আছে। বিজারকে কয়টা আছে, 10টা। তাহলে বাকি থাকে কত, 6টা। এই 6টা আসবে অ্যাসিড থেকে, তাহলে এখানে দিতে হবে 3। ব্যাপারটা বুঝো, আমার পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন 16টা, কার কাছ থেকে আসবে, আগে বিজারক থেকে। বিজারকে না থাকলে অ্যাসিড, তাহলে আগে যাবে বিজারকের কাছে। বিজারকে কয়টা আছে, 10টা। তাহলে বাকি আছে কত, 6, ওই 6টা হচ্ছে আমার অ্যাসিড থেকে যাবে। কনফার্ম কিনা, বুঝতে পারছি কিনা আমরা, আচ্ছা ওকে ফাইন। তো আই গেস তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে ভাইয়া। যেই কয়েকটা দিছি এগুলো একটু নিজেরা যদি বারবার প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে। তো এখন যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, দেখো আমি তো এখানে অম্লীয় মাধ্যম হিসাবে তোমাদের খালি সালফিউরিক অ্যাসিড দিছি। যদি এই জায়গায় সালফিউরিক অ্যাসিড না দিয়ে HCl দিতাম তাহলে তোমরা করতে পারতা না, অবশ্যই তোমরা করতে পারবা। হ্যাঁ, জাস্ট তখন সালফেটের জায়গায় কাকে বসাবো, ক্লোরিনকে বসাবো, বসাইলেই তোমার সমতা হয়ে যাবে। তো আমরা এর পরেরটা দেখি, এই জায়গাতে আমি একটা কাজ করি, এখানে KMnO4 না দিয়ে, যেহেতু অলরেডি KMnO4 একটা দেখাই দিচ্ছি উপরে, তা আমরা এই জায়গায় এরকম দেই যে K2, এটা দেই যে K2Cr2O7 দিয়ে করি। হ্যাঁ, K2Cr2O7, H2C2O4 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তুমি চাইলে এই জায়গায় সালফিউরিক অ্যাসিডের জায়গায় HCl দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এর তুল্য সংখ্যা কত ভাইয়া, এর তুল্য সংখ্যা আমরা জানি, এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 6। আর এই যে H2C2O4 এটা থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং এর তুল্য সংখ্যা 2। দেখো আমরা 4টা রাখবা, সাথে 4টা রাখবা, রাখলে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এর তুল্য সংখ্যা 6, এর তুল্য সংখ্যা 2। এখন ফার্স্ট কাজে তুমি দেখো এবার কিন্তু আমার কমন পড়ে গেছে। কমন কি, এবার কিন্তু ভাগ যায়, রাইট। এই যে 2 আর 6 এটাকে কিন্তু তুমি কাটাকাটি করে লিখতে পারো 1 আর 3।
ঠিক আছে, দেখো আগের একটা তো কিন্তু আমার এরকম ভাগ যেত না, এই কারণে আমি দিই নেই। বা যদি এরকম কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে দিব শুরুতেই, তাহলে আমাদের কি হবে, আমাদের সমতা করতে অনেক সহজ হবে, ক্যালকুলেশন করতে সহজ হবে। ওকে ফাইন, তাহলে দেখো এর তুল্য সংখ্যা এখন আসবে 1, তাহলে কি হবে এখানে K2Cr2O7, আর এর হচ্ছে 3 চলে যাবে এখানে 3H2C2O4 প্লাস H2SO4। ওকে ফাইন, কি তৈরি করবে ফার্স্ট অফ অল, সকল ধাতু এসিডের ঋণাত্মক অংশ, এসিডের ঋণাত্মক অংশকে সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, K2SO4, তারপরে তৈরি করবে আমাদের Cr2SO4 আর কি কোনো ধাতু আছে, আর কিন্তু কোনো ধাতু নাই। এখন আমাদের যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি নাকি চেক করবো। দেখো K2Cr2O7 থেকে কি উৎপন্ন হওয়ার কথা, ক্রোমিয়াম 3+, লিখছি নাকি, ইয়েস, যে উৎপাদে ক্রোমিয়াম 3+ লিখছি। এখন কথা হচ্ছে ভাইয়া H2C2O4 থেকে কি উৎপন্ন হওয়ার কথা ছিল, কার্বন ডাইঅক্সাইড, আমি কি কার্বন ডাইঅক্সাইড লিখছি, না ভাইয়া লিখি নাই, না লিখে থাকলে এখানে আমি কার্বন ডাইঅক্সাইড লিখে দিব, এবং সেটা কি করব, সমতা সহ। দেখো তো এখানে কয়টা কার্বন আছে, তোমরা দেখো তো এখানে 3 দুগুণা কত, 6টা কার্বন আছে, তাহলে এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড পাবো ভাইয়া, 6টা কার্বন ডাইঅক্সাইড পাবো, সিম্পল। আচ্ছা ফাইন, গেল। তো তুমি যদি কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাও, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এবার পানি বানানো। তো পানি দেখো কয়টা অক্সিজেন আছে, 7টা, তাহলে উৎপাদে কত অণু পানি যাবে ভাইয়া, 7 অণু পানি যাবে, এখানে যাবে 7 অণু পানি। তো এই যে 7 অণু পানি 7H2O, তো 7 অণু পানি যে তুমি পাচ্ছ, এই 7 অণু পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগে, 14টা, 7 দুগুণা 14, কার কাছ থেকে আসবে, আগে আসবে বিজারকের কাছ থেকে। দেখো তোমার বিজারকে কয়টা আছে, বিজারকে আছে 6টা, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে 8, এই 8টা কার কাছ থেকে আসবে, এই এসিড থেকে আসবে, তাহলে এখানে যাবে 4H2SO4। ওকে, সো আমার এবার কি হলো, দেখো তো আমার বাম পাশে, আমি একটু যদি চিন্তা করে দেখি, আমার এখন বাম পাশে হাত দেওয়া হারাম, তার মানে আমি কিন্তু বাম পাশে সমতা করবো না, আমাকে সমতা কোথায় করতে হবে বলো, তোমাকে সমতা ডান পাশে করতে হবে। তো তুমি কিভাবে ডান পাশে সমতা করবে, দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা, এখানেও 2টা, ক্রোমিয়াম কয়টা আছে, এখানে 2টা, এখানেও 2টা, এরপর দেখো এখানে কার্বন কয়টা আছে, 3 দুগুণা 6, এখানেও কত 6, তো বাকি দেখবো তোমার সমতা অলরেডি মিলে গেছে। ঠিক আছে, তো আমাদের এই আগেরটাতে কিন্তু আমরা এই সমতাটা চেক করি নাই, তো এটা কিন্তু আমি ভুল করে আসছি, এবং যেই ভুলগুলা তোমরা করো, তো তোমরা এই ভুলগুলো করো দেখেই আমি একটা স্টেপ আগেরটাতে স্কিপ করছি, মানে ইচ্ছা করে, যেন তোমরা এই ভুলগুলো না করো। আগেরটাতে তুমি কই ভুল করছো বলো তো, আগেরটাতে তুমি একটা জায়গায় ভুল করছো, ভুলটা হচ্ছে তুমি লাস্ট লাইনটা করো নাই, লাস্টের স্টেপটা তুমি দেখো নাই, এবং এটা খুবই কমন একটা ইরর, আমরা এই সব উৎপাদ লেখার পরে এই লাস্টের স্টেপটা ভুলে যাই। হ্যাঁ, লাস্টের স্টেপটা করতে আমরা ভুলে যাই, তো এটা কিন্তু ভুলা যাবে না। কেন ভুলা যাবে না, দেখো আমাদের ফার্স্ট কাজ কী ছিল, সবই লিখছো, তারপর কিছু লাস্ট স্টেপে বাম পাশে হাত দেওয়া হারাম, মানে আমি বাম পাশে সমতা করবো না, কোথায় করবো, ডান পাশে। তো তুমি কিন্তু ডান পাশে সমতাটা করো নাই, কেন করো নাই, দেখো এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা, এখানে কয়টা, 2টা, ঠিক আছে, মিলে গেছে। ম্যাঙ্গানিজ কয়টা আছে, এখানে 2টা, এখানে ম্যাঙ্গানিজ সালফেট কয়টা লাগছে, 1টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে, 2, তুমি কিন্তু এই 2টা তখন আর দাও নাই। ঠিক আছে, তো এই লাস্ট স্টেপটা আমাদের ভুলা যাবে না, আমাদের এই লাস্ট স্টেপটা কিন্তু খুব ভালো করে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে সবার লাস্টে। ঠিক আছে, তো আমাদের তাহলে কি হইলো, দেখো আমাদের এই মোটামুটি আমরা কিভাবে হচ্ছে এই সমতাগুলো করতে হয় সেটা দেখলাম। তো আমরা এখন লাস্টে আরেকটা সমতাকরণ দেখব, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা সমতাকরণ। তো KiO3, এই KiO3 তুল্য সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা হচ্ছে 6, পটাশিয়াম আয়োডের তুল্য সংখ্যা কত, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 6, এটা কত 1। হ্যাঁ, এখন এখান থেকে খেয়াল করো, এটা তুল্য সংখ্যা 6 আর এটা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত 1, তো কাটাকাটি যায় না, তাহলে এইটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে আমাদের কি আসবে বলো তো, KiO3 প্লাস 6Ki প্লাস H2SO4। তা এখন ফার্স্ট কাজ কি, এই যে KiO3, এখানে ফার্স্ট কাজ হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক অংশের সকল ধাতু বিক্রিয়া করবে। এই KiO3-র মধ্যে আমাদের মানে ধাতু কে, পটাশিয়াম, তাহলে ধাতু সালফেটের সাথে গিয়ে কী তৈরি করবে, K2SO4। ওকে ফাইন, এরপরে আর কোনো ধাতু আছে নাই, এখানে আর কোনো ধাতু আছে, পটাশিয়াম আছে, তো সেটা তো আমি অলরেডি লিখিয়ে দিচ্ছি, আমার কিন্তু আর কোনো ধাতু নাই। এখন যার কাছ থেকে যা উৎপন্নের কথা তা লিখবো। দেখো ভাই, এর কাছ থেকে কি উৎপন্নের কথা, I-, তো বেসিক্যালি এর কাছ থেকে পটাশিয়াম আয়োডাইড তৈরি হয়। তাহলে এটা একটু, এই ভিডিও একটু মনে রাখো, KiO3 থেকে সবসময় তুমি লিখবা উৎপাদে Ki, এটা ডিরেক্টলি লিখে দিবা। আর এই পটাশিয়াম আয়োডাইড থেকে কী তৈরি হয় ভাই বলো তো, এটা থেকে তৈরি হয় হচ্ছে আমাদের আয়োডিন। তা আমি হচ্ছে এখানে লিখে দিব হচ্ছে আয়োডিন। এখন সাথে সাথে সমতা করে ফেলতে হবে, কয়টা আয়োডিন আছে, আয়োডাইড আছে এখানে 6টা, তাহলে কয়টা আয়োডিন পাবো, 3টা। আবার ঠিক এই যে এখান থেকে যে লিখলাম Ki, দেখো কয়টা Ki পাবো, একটাই Ki পাইছি, বুঝা গেছে কিনা। এবার জারকে কয়টা অক্সিজেন, 3টা, তাহলে উৎপাদে কত অণু পানি, 3 অণু পানি। পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগবে, 6টা, কার কাছ থেকে আসবে, বিজারকে আছে নাই, না থাকলে কার কাছ থেকে, এসিড থেকে আসবে। বাম পাশে হাত দাও হারাম, ডান পাশে সমতা করবো। কয়টা পটাশিয়াম আছে এখানে একটু খেয়াল করো তো, এখানে আছে তুমি দেখো
একটা কেআই, আর এখানে আছে কয়টা, 6টা, তাহলে মোট কয়টা আছে, 7টা। অ্যান্ড তুমি একটু হিসাব করে দেখো, আমার এইখানে কিন্তু অলরেডি একটা কেআই আছে, তাহলে এখানে আমাদের কয়টা কেআই লাগবে বলো তো? আমাদের লাগবে হচ্ছে 3টা, মানে 6টা, তাহলে এই জায়গায় 3 দিয়ে দাও। আরেকবার বুঝাই, একটা কেআই, 6টা কেআই, 7টা কেআই, উৎপাদে অলরেডি এখানে একটা কেআই আছে। ওকে, তাহলে আমাদের আর কয়টা বাকি লাগে, কেআই কয়টা থাকে বলো, 6টা, তাহলে এখানে দিয়ে দাও 3। ওকে ফাইন, এরপরে আসো আমাদের এই জায়গাতে হচ্ছে তোমার আয়োডিনের সমতা করো, এখানে হচ্ছে 3টা আয়োডিন, আর দেখবা পানির সমতা তো তুমি অলরেডি করেই ফেলছো, তো তোমার সমতা মিলে গেছে। তো এই জায়গাতে, যেই জায়গাতে আমরা মেইন কনসার্ন আমার, সেইটা কি, সেটা হচ্ছে ভাই আমরা যেটা করি এখানে, এই যে কেআই দেখো উৎপাদে একটা কেআই আছে, আবার খেয়াল করে দেখো তোমার বিক্রিয়কেও কিন্তু তোমার 6টা কেআই আছে, এখানে 6টা কেআই, উৎপাদে আছে একটা কেআই, রাইট? তাহলে আমি কি এই কেআই আর এই কেআইকে একটা কাটাকাটি করতে পারি? তাহলে কাটাকাটি করলে আমার এখানে কি থাকে দেখো, আমার এখানে থাকবে আলটিমেটলি KiO3 প্লাস 5Ki প্লাস 3H2SO4, এরপরে থাকবে হচ্ছে 3K2SO4, 3I2, 3H2O, মানে এটা তুমি কেটে দিচ্ছ। ব্যাপারটা বোঝা গেছে কিনা দেখো, এইখানে সমতা করার পরে দেখলাম বিক্রিয়ক আছে 6টা কেআই আর উৎপন্ন হচ্ছে একটা কেআই, তাহলে কি কেআই কেআই কি কাটাকাটি চলে যাবে না? তাহলে একটা কেআই এখান থেকে কেটে দাও, এই কারণে এখানে থাকবে হচ্ছে 5Ki। তো এইটা খুব ইম্পর্টেন্ট কেন দেখো, এই সমতা করার পরেও যদি বাম পাশে এবং ডান পাশে কোনো কেউ কমন থাকে তখন সেটাকে কিন্তু আমরা কাটাকাটি করে দিই, ঠিক আছে? তো আমি সেটাই তোমাদের এখানে দেখাইলাম যে KiO3 প্লাস 5Ki প্লাস 3H2SO4, এটা থেকে আমরা পাবো 3K2SO4 প্লাস 3I2 প্লাস 3H2O, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের এই এক লাইনে আমরা কীভাবে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতা করে ফেলতে পারি। এগুলো খুবই সহজ, জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য বেসিক্যালি ভাই যে 5টা দেখাইছি এটা দিয়ে তোমাদের করলেই হবে, এবং তোমরা চাইলে জাস্ট সিম্পল এখান থেকে সালফিউরিক অ্যাসিডের জায়গায় তুমি চাইলে হয়তো HCl দিয়ে করতে পারো, বা অন্য কোনো একটা অ্যাসিড দিয়ে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে? তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের কীভাবে এক লাইনেই অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতা করে ফেলা যায়। এখন এইগুলোকে কাজে লাগায় আমরা একটা খুব সুন্দর কনসেপ্ট শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের আয়োডোমিতি এবং আয়োডিমিতি। তো ভাই এই আয়োডোমিতিকে এবং আয়োডিমিতিকে আমি এই জিনিসটা তোমাদেরকে একটু সহজে বুঝাই দিই। দেখো আয়োডোমিতি কি জানো? আয়োডোমিতি হচ্ছে একটা 2 স্টেপের রিয়াকশান, হ্যাঁ, যেখানে কি করা হয়, এই 2 স্টেপের রিয়াকশানে প্রথম ধাপে আমাদের আয়োডাইডের সাথে একটা জিনিসের বিক্রিয়া করে আমরা হচ্ছে আয়োডিন উৎপন্ন করি। তার মানে এই যে আয়োডাইডের সাথে কোনো একটা জারকের বিক্রিয়া করবো আমরা, জারক, সেই জারকের বিক্রিয়া করে আমরা কি করব, আয়োডিন উৎপন্ন করব। পরবর্তী ধাপে যেটা করব, সেই আয়োডিনের সাথে কোনো একটা বিজারক, যেমন হচ্ছে Na2S2O3 অথবা H2S, এই টাইপের কোনো একটা বিজারকের বিক্রিয়া করাবো। সো তুমি যদি কখনো দেখো যে আয়োডাইডের সাথে কোনো একটা জারক বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন হচ্ছে, পরবর্তীতে সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বা H2S বিক্রিয়া করতেছে, তাহলে সেই দুইটা বিক্রিয়াকে একত্রে বলা হয় হচ্ছে তোমার আয়োডোমিতি। তাহলে এই দুইটা বিক্রিয়াকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় আয়োডোমিতি। ওকে, আর যদি কখনো তুমি দেখো এই যে লাস্টের বিক্রিয়াটা, এই যে লাস্ট যে স্টেপটা আয়োডিনের সাথে Na2S2O3 বা H2S এর বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার আয়োডিমিতি। ওকে, তাহলে এটার নাম হচ্ছে আয়োডিমিতি। লাস্ট স্টেপের যেই রিয়েকশনটা, এটার নাম হচ্ছে আয়োডিমিতি। আর ওভারঅল দুইটা রিয়েকশনকে একসাথে কম্বাইন্ড করে বলা হয় আয়োডোমিতি। ওকে, তাহলে আয়োডোমিতি হচ্ছে আমাদের 2 স্টেপের রিয়েকশন, আর আয়োডিমিতি হচ্ছে আমাদের 1 বা সিঙ্গেল স্টেপের রিয়েকশন, যেখানে আয়োডিনের সাথে আমরা কি ইউজ করি, সোডিয়াম থায়োসালফেট বা শুধুমাত্র H2S ইউজ করি। তার মানে আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করলে সেটাকে আমরা বলি আয়োডিমিতি। আর যদি আমাদের এরকম 2 স্টেপের বিক্রিয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে আয়োডোমিতি। কীরকম? ধরো তোমাদেরকে আমি একটা বিক্রিয়া দেখাই দিই, সেটা হচ্ছে এরকম। এই যে দেখো, মাত্রই দেখলা কপার সালফেট, 2 অণু কপার সালফেট প্লাস 4 অণু পটাশিয়াম আয়োডাইড। দেখো তো এরা বিক্রিয়া করে কি তৈরি করে, Cu2I2 প্লাস আমাদের কি তৈরি করে 2K2SO4, আর আমরা পাই হচ্ছে আয়োডিন, রাইট? এটা পাইলাম। তো এখন এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার নাম কি? তোমরা সবাই বলবে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ভাই আয়োডোমিতি। না, এটা কিন্তু আয়োডোমিতি না, এটা নর্মাল জারণ বিজারণ বিক্রিয়া। তুমি যদি এই বিক্রিয়ার সাথে তুমি যদি এখন কি করো, এই যে আয়োডিন পাইলা, এই যে উৎপন্ন আয়োডিন পাইলা, সেই আয়োডিনের সাথে তুমি যদি Na2S2O3 বিক্রিয়া দাও, তাহলে কি হবে? এই মাত্র এটা সমতাকরণ শিখাইছি, এর তুল্য সংখ্যা 2 এর সামনে যাবে, এবং এখান থেকে তৈরি হয় Na2S4O6 প্লাস কি তৈরি হয়, এই যে দুইটা সোডিয়াম দুইটা আয়োডিনের সাথে মিলা কি তৈরি করবে, 2 অণু সোডিয়াম
আয়োডাইড উৎপন্ন করবে। ঠিক আছে, দ্যাটস এই তো বিক্রিয়া। এখন এই দুইটা বিক্রিয়াকে তুমি একত্রে বলতে পারবো আয়োডোমিতি। দুইটা বিক্রিয়াকে একত্রে আমরা কি বলতে পারবো? আয়োডোমিতি। এই দুইটা বিক্রিয়াকে একত্রে আয়োডোমিতি বলতে পারবো। কেন ভাইয়া? কারণ এখানে দেখো একটা কপার সালফেট একটা জারক, এর সাথে আমি কিন্তু আমাদের এই যে আয়োডাইডের ব্যবহার করছি, পটাশিয়াম আয়োডাইড। এখান থেকে আমি কি উৎপন্ন করছি? আয়োডিন উৎপন্ন করছি। দেখো তো মিলে কিনা, আয়োডিন উৎপন্ন করছো। সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিচ্ছ। তাহলে দেখো আমি কি এই দুইটা বিক্রিয়াকে একত্রে আয়োডোমিতি বলতে পারবো কিনা? ইয়েস, এই দুইটা বিক্রিয়াকে কিন্তু আমি বলতে পারবো এটা আমাদের একত্রে আয়োডোমিতি। আর এই যে লাস্টের বিক্রিয়া, লাস্ট স্টেপের বিক্রিয়াটার নাম কি বলতো ভাই? এটার নাম হচ্ছে আমাদের আয়োডিমিতি। তো চলো আমরা আরেকটা প্রবলেম দেখে আমরা জিনিসটাকে আরেকটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, তো আমাদের অনেকেরই মনে হয় যে আমাদের আয়োডোমিতির বিক্রিয়া মনে হয় জগতে এই একটাই আছে, এইটাই আয়োডোমিতির বিক্রিয়া। বাট না, অ্যাকচুয়ালি ভাই যে কোনো আয়োডাইডের সাথে তুমি যদি হচ্ছে এরকম যে কোনো একটা জারকের বিক্রিয়া দাও, বিক্রিয়া দিয়ে আয়োডিন উৎপন্ন করো, সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিলে সেটাকে আমরা আয়োডোমিতি বলতে পারি। কীরকম? ধরো তোমাকে আমি বললাম K2Cr2O7 প্লাস তোমাকে এরপরে বললাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইড প্লাস H2SO4, এই বিক্রিয়াটাই ধরো তোমাকে দিলাম। এখন এই বিক্রিয়া তুমি জানো এটা সমতা করলে কি হবে? এর তুল্য সংখ্যা 6 এর সামনে যাবে, এর তুল্য সংখ্যা 1 এর সামনে যাবে। এরপর আমি উৎপাদ লিখবো কিভাবে? K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা, এটার থেকে উৎপন্ন হওয়ার কথা আয়োডিন, তাহলে মানে 3 অণু আয়োডিন। আর আমি এখানে পাবো হচ্ছে 7H2O, তাহলে এইখানে আমার দিতে হবে হচ্ছে 7, এবং আমি যদি এখানে সমতা করতে যাই এখানে দিতে হবে 4। দেখো এই সমতাকরণ কিন্তু তোমাদেরকে ভাই অলরেডি শিখাইছি। তো ভাই দেখো কত সহজ, অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারছি। তোমরাও কি এত তাড়াতাড়ি করতে পারবা? হ্যাঁ পারবা। কিভাবে? জাস্ট প্র্যাকটিস করা লাগবে, আর কিছুই না। তো তুমি যদি কয়েকদিন প্র্যাকটিস করো, জাস্ট আমার মনে হয় যে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করলেই তোমার এগুলো খুব সহজে আয়ত্তে চলে আসবে। তো এখন আমি দেখো এটার মোটামুটি সমতা করে ফেললাম। তো আমি আয়োডিন উৎপন্ন করলাম, আয়োডাইড ছিল, আয়োডাইড থেকে আয়োডিন উৎপন্ন করছো। আয়োডাইড কার সাথে? একটা জারকের সাথে বিক্রিয়া দিয়ে। এখন আমি যদি এই আয়োডিনের সাথে এবার Na2S2O3 এর বিক্রিয়া দিই, বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? এর তুল্য সংখ্যা 2, এর তুল্য সংখ্যা 2 এর সামনে যাবে, এর তুল্য সংখ্যা 1 এর সামনে। এখান থেকে আমরা পাবো হচ্ছে Na2S4O6 আর 2 অণু সোডিয়াম আয়োডাইড। এগুলো কিন্তু মাত্রই তোমাদেরকে দেখায় আসছি। তাহলে এখন দেখো তো এই দুটো বিক্রিয়াকে একত্রে আয়োডোমিতি বলা যাবে কিনা? হ্যাঁ ভাই, এদেরকেও কিন্তু একত্রে আয়োডোমিতি বলা যাবে। কেন? কারণ তুমি আয়োডাইড থেকে আয়োডিন উৎপন্ন করেছো, সেই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিছো। সো এটাও কিন্তু আমাদের কি? আয়োডোমিতি। আর এই যে লাস্টের স্টেপের বিক্রিয়া, সেটার নাম কি বলতো? আয়োডিমিতি। তার মানে কোনটা আয়োডোমিতি আর কোনটা আমাদের আয়োডিমিতি, আই গেস তোমরা এখন খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পেরেছো, এবং এগুলো তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা এখন অ্যান্সার করে ফেলতে পারি। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। দেখো এতক্ষণ যে সমতাগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু তুমি শর্টকাটে এক লাইনের সমতা দেখছো, এবং তোমার পরীক্ষার জন্য কিন্তু ওইটাই ইম্পর্টেন্ট। এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা কিন্তু তোমার এখন আর আসে না। যদি তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা আসে, সেটাও যদি তুমি এক লাইন অ্যান্সার দিয়ে দাও, তাও কিন্তু তুমি নাম্বার পাবা। এখন তো তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, রাইট? সো তোমার এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা, এটা বেসিক্যালি তোমার কোথায় ছিল? এটা হচ্ছে আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট ছিল। বাট তারপরও যদি স্পেসিফিক্যালি পরীক্ষায় কখনো বলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, তখন তোমরা কিভাবে করবা সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। বাট তোমাদের জন্য ভাইয়া ইম্পর্টেন্ট কোনটা বলো তো? ইম্পর্টেন্ট হচ্ছে ভাই কিভাবে তুমি এক লাইনে সমতা করে ফেলতে পারবা, সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তা এখন এই আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতার প্রসিডিউরটা কি, সেটার স্টেপগুলো ভাইয়া লিখে রাখছে। আর তোমরা তো জানো ভাইয়ার স্টেপগুলো যদি তুমি ফলো করো, অটোমেটিক্যালি তোমার সব মিলে যাবে। তো এখন আমাদের প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা আমি সমতা করবো, বাট তার আগে আমার স্টেপগুলো পড়তে হবে। তো স্টেপগুলো কি বলছে? স্টেপের প্রথম কথা হচ্ছে এক লাইনে সমতা করে ফেলবো। স্টেপ 1, আগে এক লাইনে সমতা করে ফেলবা। তারপরে কি? জারক বিজারকের যে কোনো একটাকে নিবা, নিয়ে দর্শক আয়নকে বাদ দিবা। দর্শক আয়ন কারা? সাধারণত আমাদের সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, তারপর হচ্ছে আমাদের H2SO4 এর যে সালফেট আয়ন আছে, এগুলো সাধারণত হচ্ছে আমাদের দর্শক আয়ন। আমরা দর্শক আয়নগুলোকে বাদ দিব। আচ্ছা, বাদ দিলাম। যা উৎপন্ন হওয়ার কথা তা সমতা সহ ডান পাশে লিখে দিব। তার মানে ফার্স্টে যে কোনো একটাকে নিবা, তার দর্শক আয়নকে বাদ দিবা, বাদ দিয়ে যা উৎপন্ন হওয়ার কথা তার সমতা সহ ডান পাশে লিখবা। এরপরে অক্সিজেন বাকি থাকলে উৎপাদে তত অণু পানি লিখবো। পানির জন্য প্রয়োজনীয় H+ বাম পাশে যোগ করব। এরপরে তুল্য সংখ্যার যোগ বা বিয়োগ করব। ঠিক আছে, শেষ। এবার কি করব? অন্যটাকে নিব।
অন্যটাকে নিব, আমি তো একটাকে নিছি, তো এবার অন্যটাকে নিব, নিয়ে সেম স্টেপগুলো ফলো করব। এরপরে সমীকরণ দুইটাকে সমতা করে যোগ করব, মানে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ, 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ, এরকমভাবে গুণ করে আমরা যোগ করব। যোগ করার পরে এক লাইনে যেই সমতা করছিলাম সেটা লিখে দিব, শেষ, আমাদের সমতা হয়ে গেছে। ওই যে প্রথম লাইনে যে সমতাটা করছিলাম সেটা একদম লাস্টে লিখে দিবা, তাহলেই তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা হয়ে যাবে। চলো আমরা একটা করে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এক লাইনে সমতা করে ফেলা। এক লাইনে সমতা করতে গেলে দেখো এখানে আসবে হচ্ছে আমাদের 5, তোমরা অলরেডি সমতাকরণ শিখছো, তাহলে তুল্য সংখ্যা আদান প্রদান করব। করার পরে এইগুলো সব এটার সাথে যাবে, গিয়ে কি তৈরি করবে, এখানে তৈরি করবে হচ্ছে K2SO4। এরপরে হচ্ছে আমাদের এখানে পাবো কি আমরা K2SO4 পাবো, পরে পাবো হচ্ছে আমাদের MnSO4। এরপরে আমরা পাবো হচ্ছে এখানে আমাদের Fe2SO4 3, আর পাবো হচ্ছে তোমার পানি। আমি কয়টা পানি পাবো, 4 অণু পানি পাবো। পানির জন্য S প্লাসগুলো এখান থেকে আসবে, তাহলে এখানে 4 দিতে হবে, আর সমতা করার জন্য এই জায়গায় আমাদের হাফ দিয়ে দিতে হবে, শেষ, আমাদের সমতা শেষ। এবং এখানে 5 আছে, তাহলে এখানে তুমি দিবা হচ্ছে 5/2। এই সমতা কিন্তু তোমরা অলরেডি শিখে ফেলছো। তো আমি কিন্তু এখন খুব সহজেই এই সমতাগুলো করে ফেললাম। ফার্স্টে এক লাইনের সমতা করে ফেলবো, করার পরে জারক বিজারকে যে কোনো একটাকে নিবা, নাও যে কোনো একটা, ধরো আমি K-4 নিব, নিয়ে এখান থেকে কমন আয়ন বাদ দিব, দর্শক আয়ন বাদ দিব। দর্শক আয়ন কারা ভাইয়া, কি বলছে, সোডিয়াম, পটাশিয়াম, সালফেট, নাইট্রেট, এগুলো হচ্ছে আমাদের সাধারণত কমন আয়ন। আমি কমন আয়নগুলোকে বাদ দিলে এখানে কি থাকে বলো তো ভাইয়া, আমার এখানে থাকবে হচ্ছে MaO4-। আচ্ছা, এবার এটাকে নিয়ে কমন আয়ন বাদ দেওয়ার পর এখন তুমি কি করবা, যা উৎপন্নর কথা তার সমতা সহ লিখবা। দেখো এটা কোন মাধ্যমে, অম্লীয় মাধ্যমে, তাহলে এটা থেকে কি উৎপন্ন হবে, Mn2+। লেখো সমতা সহ, কয়টা Mn আছে, একটা, তাহলে এখানে একটা Mn লিখে দিবা। লেখার পর দেখো এরপরে অক্সিজেন বাকি থাকলে উৎপাদে পানি বানাবা। দেখো সমতার পর কি বাকি, অক্সিজেন, তাহলে উৎপাদে পানি বানাবো, পানি বানায় দাও H2O। কয়টা পানি বানাবা, 4টা পানি বানাবা, 4টা অক্সিজেন বাকি, 4 অণু পানি। পানির জন্য হাইড্রোজেন করা লাগে 4 দুগুণ 8টা, কই যোগ করবো, বাম পাশে এই 8টা S+ যোগ করে দিব। এরপর আমাদের কাজ কি করবো, আমরা এখন হচ্ছে তুল্য সংখ্যা যোগ বিয়োগ করবো। এটা তুল্য সংখ্যা কত বলো তো, 5, তো এর তুল্য সংখ্যা 5 যোগ করে দাও। দেখো এখানে +7 থেকে +2 হয়েছে, তাহলে কি যোগ হবে, হ্যাঁ, প্লাস যোগ করে দিলাম, শেষ, একটা শেষ। এবার আমরা অন্যটাকে নিব, আমাদের অন্যটাকে Fe2+, তাহলে আমি Fe2+কে নিব এখন, নিয়ে দর্শক আয়নকে সালফেট বাদ দিয়ে দিলাম, তাহলে Fe2+। দেওয়ার পর যা উৎপন্ন হয় তা লিখবো, কি উৎপন্ন হয়, Fe3+ উৎপন্ন হয়, লিখলাম। লেখার পর তুমি বলো ভাইয়া এখানে কোনো অক্সিজেন বাকি আছে, নাই, তাহলে কোনো পানি টানি বানানোর ক্যাচাল আছে, নাই। এখন হচ্ছে এটা তুল্য সংখ্যা যোগ বিয়োগ করবে, এটা তুল্য সংখ্যা কত, 1, Fe2+ থেকে Fe3+ আছে, তাহলে কি করতে হবে, একটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দেওয়ার পর এখন তুমি খেয়াল করো, আমার এইখানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এটা 5টা ইলেকট্রন কি করতে হবে, অবশ্যই ত্যাগ করতে হবে, নাহলে হ্যাঁ 5টা ইলেকট্রন পাবে কোথা থেকে, রাইট। তাহলে একে কি করতে হবে, 5টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে এই সমীকরণকে কত দিয়ে গুণ করবো আমরা, এই সমীকরণটাকে আমরা 5 দিয়ে গুণ করবো। গুণ করার পর যোগ করে দিব, তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে থাকতেছে আমাদের MnO4- প্লাস 8H+, আর এই 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন দেখবা কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে এখানে থাকবে হচ্ছে +5 Fe2+, এই পাশে থাকবে হচ্ছে আমাদের Mn2+, আর হচ্ছে 4টা পানি, এরপরে হচ্ছে আমাদের 5 Fe3+, শেষ। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আবার দর্শক আয়নগুলোকে বসানো। এই দর্শক আয়নগুলোকে বসাতে গিয়েই তোমরা অনেক টাইম নষ্ট করো, এবং তোমরা এখানেই গ্যাঞ্জামটা করো, কারণ হচ্ছে এখানে তোমরা মিলাইতে পারো না, গুনে গুনে মিলাও, তো দরকার নাই আমার, কেন দরকার নেই, কারণ আমি অলরেডি সমতা করে বলছি, এই যে লাইনে এখানে বসাই দিবা, শেষ, আমাদের হয়ে গেছে। তুমি এইটুকু পর্যন্ত যাও, তারপরে লিখে দাও, লিখে দিলেই হয়ে গেছে। তা এখন এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে গেলে আমাদের দেখো যে প্রথম যে বিক্রিয়াটা হয়েছে সেখানে কি ইলেকট্রন ছাড়ছে না গ্রহণ করছে। তো ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, বিজারণ, রাইট। তাহলে এই বিক্রিয়াটার নাম কি, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাই আমরা বলি BOB, মানে বিজারণ অর্ধ বিক্রিয়া। আর তারপরেরটাতে কি যখন ইলেকট্রন ছাড়ছে তার মানে কি জারণ বিক্রিয়া, তাই এটাকে বলা হয় বি, ওকে, মানে কি জারণ অর্ধ বিক্রিয়া। হ্যাঁ, দেখো জারণ মানে কোনো পূর্ণ বিক্রিয়া নাই, জারণ বিজারণ মিলে হচ্ছে একটা বিক্রিয়া। ওই একটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে জারণ হচ্ছে অর্ধেক বিক্রিয়া, বিজারণ হচ্ছে অর্ধেক বিক্রিয়া, এই জন্য আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আর এটা কি বলো তবে, এটা হচ্ছে আমাদের পূর্ণ বিক্রিয়া, রাইট। তাহলে তুমি লিখতে পারো পূর্ণ বিক্রিয়া বা সামগ্রিক বিক্রিয়া। এই সামগ্রিক বিক্রিয়া লিখে দাও, লিখে দিলে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। আমরা তারপরেরটা নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সমতা করে ফেলবা। এর তুল্য সংখ্যা 2, এর তুল্য সংখ্যা 5, তাহলে এখানে যাবে হচ্ছে 2, এখানে যাবে হচ্ছে 5, এবং আমি যদি সমতা করি তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে K2SO4, তারপরে আসবে হচ্ছে আমাদের MnSO4, আর এরপরে এখান থেকে আমি পাবো হচ্ছে 5 অণু কার্বন ডাইঅক্সাইড, আর আমি পাবো হচ্ছে 8 অণু পানি।
পানির জন্য হাইড্রোজেন আসবে বিজারকের কাছ থেকে, এখানে 10টা আছে, তাহলে বাকি 3টা এই জায়গা থেকে আসবে। সমতা করার জন্য তুমি দেখো এখানে 2 দেওয়া লাগবে। শেষ, আমাদের সমতা হয়ে গেছে। এখন সমতার পর আমাদের কাজ কি, যে কোনো একটাকে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব, যে কোনো একটাকে নিব, নাও নিয়ে এখান থেকে কাকে বাদ দিয়ে দিবা, পটাশিয়ামকে বাদ দিয়ে দাও, মানে দর্শক আয়নকে বাদ দিবা, বাদ দিলে কি থাকে MnO4 মাইনাস। এখন এটি অম্লীয় মাধ্যমে, তাহলে অম্লীয় মাধ্যমে MnO4 মাইনাস থেকে কি তৈরি হবে আমাদের Mn2 প্লাস, রাইট, Mn2 প্লাস তৈরি হবে। এরপরে সমতা করে ফেলো সাথে সাথে, একটা Mn একটাই Mn, কোনো অক্সিজেন বাকি আছে কিনা, আছে, কয়টা আছে, 4টা, তাহলে উৎপাদে কয় অণু পানি, 4 অণু পানি। পানির জন্য হাইড্রোজেন করে লাগে 8টা, কোন পাশে যোগ, বাম পাশে 8টা S প্লাস যোগ। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এখন তুল্য সংখ্যা যোগ বিয়োগ করতে হবে। তুল্য সংখ্যা কত, 5, তাহলে এখানে 5টা ইলেকট্রন যোগ করে দাও। শেষ। কেন 5টা ইলেকট্রন যোগ করছো, কারণ +7 থেকে +2 হয়েছে, তো যোগই তো হবে, রাইট। আচ্ছা, এবার আমাদের কি করবো, পরেরটাতে যাবেন, দর্শক আয়নকে এখানে হাইড্রোজেন বাদ দিয়ে দাও, কারণ এখানে মেইন জিনিসকে তোমরা জানো C2O4 2 মাইনাস। এটা থেকে কি উৎপন্ন হবে আমাদের, এটা থেকে উৎপন্ন হবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, রাইট। তোমরা সবাই জানো এই C2O4 অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড হয়, সাথে সাথে সমতা করতে হবে, কয়টা কার্বন, 2টা, তাহলে এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড, 2টা কার্বন ডাইঅক্সাইড। এবার সমতা করে দেখো কোনো অক্সিজেন বাকি আছে কিনা, এখানে 4টা অক্সিজেন, এখানেও কি 4টা অক্সিজেন, তাহলে কোনো পানি টেনে বানানোর ক্যাচাল নাই, ফাইন, শেষ। এখন কি করতে হবে, তুল্য সংখ্যা যোগ বিয়োগ করতে হবে। এটা তুল্য সংখ্যা কত, 2, তাহলে এখানে কি করবে, তুল্য সংখ্যা 2 বিয়োগ করে দিবা, শেষ। এখন আমাদের কি করতে হবে, দেখো এটাকে মিলানো দিতে গেলে এখানে 5টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, তাহলে মিলাইতে গেলে আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া, এটাকে কি 5 দিয়ে গুণ, এটাকে কি কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, অথবা এটাকে 2.5 দিয়ে গুণ, একই কথা, কোনো সমস্যা নেই। করে তুমি কি করবা এবার বলো তো, এবার যোগ করবা, যোগ করে দাও, এটাকে 5, ওটা 2 দিয়ে গুণ, তাহলে 2 MnO4 মাইনাস প্লাস এখানে হবে 16H প্লাস, আর এইখানকার 10টা ইলেকট্রন, এখানকার 10টা ইলেকট্রন কাটাকাটি চলে যাবে, আর এইখানে থাকতেছে আমাদের কয়টা, 5টা, 5 C2O4 2 মাইনাস, এবং উৎপাদে তুমি কি পাবা ভাই, উৎপাদে পাবা হচ্ছে 2 Mn2 প্লাস, তারপরে তুমি পাবা হচ্ছে 8 H2O, আর এখানে পাবা হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড। এবার আমাদের কি করতে হবে, তার পরের লাইনে আমাদের দর্শক আয়ন বসাই দিতে হবে, সেটা কোনো প্রয়োজন নাই, জাস্ট এটাই না এখানে বসাই দাও, শেষ, সমতা হয়ে গেল। এখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমাদের জারণ না বিজারণ, ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে বিজারণ, তাহলে BO-B, আর এটা আমাদের কি হবে, এখানে জারণ হয়েছে, তাহলে JA-O-B, শেষ। এটা আমাদের কি সামগ্রিক বিক্রিয়া, শেষ। ওকে ফাইন। তাহলে দেখলা কত সহজে আমরা এখন আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করে ফেলতে পারতেছি। তো তুমি যদি ওই আসলে এক লাইনের সমতাকরণ জানো, কার কাছ থেকে কি উৎপন্ন হয় জানো, তাহলে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা হচ্ছে তোমার জন্য ডাল ভাতের ব্যাপার। তাহলে আমরা মোটামুটি যত ধরনের আমাদের সমতাকরণ ছিল, আমরা সকল জারণ বিজারণের সমতাকরণ দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কয়েকটা স্পেশাল বিক্রিয়া দেখব, স্পেশাল জারণ বিজারণ বিক্রিয়া। স্পেশাল জারণ বিজারণ বিক্রিয়াটা কি, এর মধ্যে প্রথমটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। তো এই শত জারণ বিজারণ বিক্রিয়াটা কি বুঝো, শত জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, মনে করে একটা যৌগ আছে আমার কাছে, AB নামক একটা যৌগ আছে। এখন এই এবি যৌগটার এই A আর B নিজেরাই জারক বিজারক হিসেবে কাজ করে, মানে একজনের জারণ হয় আরেকজনের বিজারণ হয়। হ্যাঁ, এবি যৌগের A আর B এর মধ্যে একজনের জারণ হয় আরেকজনের বিজারণ হয়, মানে একটা যৌগের 2টা পরমাণুর মধ্যে যদি একটা পরমাণুর জারণ হয় এবং আরেকটা পরমাণুর বিজারণ হয়, তাহলে সেই বিক্রিয়াগুলোকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। তো আমার এখানে দেখো 2টা এক্সাম্পল দেওয়া আছে। আমি প্রথমে যে এক্সাম্পলটা দিছি সেটা হচ্ছে KNO3। তুমি যদি এই KNO3 এর জারণ মান বের করো, দেখবা নাইট্রোজেনের জারণ মান বের করে দেখো, নাইট্রোজেনের জারণ মান আসবে +5, আর এই যে দেখো NO3, এই অক্সিজেন যে 3টা আছে, এই অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে দেখো এই পটাশিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের জারণ মান +5, তুমি অক্সিজেনেরটা বের করে দেখো, অক্সিজেনের আসবে -2। এখন আমি যখন এদেরকে তোমার হচ্ছে বিক্রিয়া দেই, এই 2 অণু পটাশিয়ামকে যখন আমি উত্তপ্ত করি, তখন এখান থেকে আমি কি পাই জানো, আমি পাই KNO2 আর পাই অক্সিজেন। এখন এই অক্সিজেনের জারণ মান 0, তোমরা সবাই জানো, আর এই KNO2-তে গিয়ে তুমি নাইট্রোজেনের জারণ মান দেখবে +3। এখন তুমি দেখো তোমার এখানে ছিল অক্সিজেন -2, এই অক্সিজেন হয়ে গেছে 0, এখানে নাইট্রোজেন ছিল +5, নাইট্রোজেন হয়ে গেছে +3। তাহলে তুমি কি দেখলা, দেখো অক্সিজেন -2 থেকে 0 হয়েছে, তার মানে দেখো অক্সিজেন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এটাকে আমাদের জারণ বিক্রিয়া। আর দেখো এই যে নাইট্রোজেন +5 থেকে +3 হয়েছে, তার মানে কি 2 ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটাকে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে তুমি কি দেখলা, দেখো একটাই যৌগ তার একটা পরমাণু জারণ হইতেছে আর একটা পরমাণুর বিজারণ হইতেছে, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। এতক্ষণ তুমি যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো কি দেখছো, যে এখানে একটা জারক থাকে আর একটা বিজারক থাকে, তারপরে তাদের মাঝখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এখন এখানে কি দেখলা, একটাই যৌগ
একটা যৌগের দুইটা পরমাণুর মধ্যে একটা জারণ হচ্ছে আর একটা বিজারণ হচ্ছে, রাইট? এই ধরনের যেই বিক্রিয়াগুলো আছে তাদেরকে কি বলা হয়? শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক সিমিলারলি এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো আমাদের লেড নাইট্রেট। এই লেড নাইট্রেটের নাইট্রোজেনের জারণমান +5, অক্সিজেনের জারণমান -2। তুমি বের করে দেখো। এখান থেকে তুমি যখন এটাকে উত্তপ্ত করবা, উত্তপ্ত করলে তৈরি হয় 4NO2 + O2 + PbO বা লেড অক্সাইড, এটা তৈরি হয়। এখন তুমি দেখো এখানে নাইট্রোজেনের জারণমান +5, তুমি যদি এই জায়গায় বের করে দেখো, এই জায়গায় নাইট্রোজেনের জারণমান আছে +4, দেখো জারণমান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অক্সিজেনের ছিল -2, অক্সিজেন এখানে আমি পাচ্ছি কত? 0। আর এইটাতে দেখো জারণমান কত? লেডের জন্য +2, অক্সিজেনের জন্য -2। তার মানে এইখানে কিন্তু লেডের জারণমানে কোনো চেঞ্জ হয় নাই। লেড এখানেও +2 ছিল, লেড এখানেও +2 আছে, তাহলে লেডের জারণমানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বাট দেখো এই যে নাইট্রোজেনে কিন্তু চেঞ্জ হয়েছে। নাইট্রোজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি? বিজারণ বিক্রিয়া হয়েছে। আর দেখো অক্সিজেন কিন্তু -2 থেকে 0 হয়েছে, তাহলে কি? ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এটা কি হয়েছে বলো তো? জারণ বিক্রিয়া হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে দেখো এখানেও দেখো একটা যৌগের দুইটা পরমাণুর মধ্যে একটা পরমাণুর বিজারণ হয় আর একটা পরমাণুর জারণ হয়। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। তা আমরা এখন আমাদের যে স্পেশাল টাইপের যে বিক্রিয়া ছিল তার মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট স্পেশাল রিয়াকশন দেখব, তাকে বলা হয় হচ্ছে অসামঞ্জস্যতা রিয়াকশন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এখন এই যে অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা কি ভাই? অসামঞ্জস্যতা রিয়াকশনটা কি? অসামঞ্জস্য রিয়াকশনটা হচ্ছে, আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল একটা যৌগের দুইটা পরমাণুর একটার জারণ হয়েছে আর একটার বিজারণ হয়েছে। এখন হচ্ছে একটা যৌগের একটা পরমাণুরই জারণ হবে, আবার ওই পরমাণুরই বিজারণ হবে। যদি একটা পরমাণুর একই সাথে জারণ হয়, একই সাথে বিজারণ হয়, সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে তোমার অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে? তাহলে দেখো আগে বুঝো শত জারণ বিজারণ বিক্রিয়া আর অসামঞ্জস্য বিক্রিয়ার মধ্যে তফাৎ কি। শত জারণ বিজারণে একটা যৌগের দুইটা পরমাণুর মধ্যে একটা পরমাণুর জারণ হয় আর একটা পরমাণুর বিজারণ হয়। আর অসামঞ্জস্য বিক্রিয়া কি হয়? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে একটা যৌগের একটা পরমাণুরই একবার জারণ হয় আরেকবার বিজারণ হয়, মানে একই পরমাণুর জারণ বিজারণ হয়, দুইটা হয়। যদি এরকম একই পরমাণুর জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া। তা আমাদের প্রথম যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, দেখো ক্লোরিন। এই ক্লোরিনকে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা, দেখো কোল্ড এবং ডাইলুট, মানে কোল্ড ঠান্ডা এবং ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন তুমি ক্লোরিনের বিক্রিয়া দাও, তখন এখান থেকে কি হয়? তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড আর NaClO আর হচ্ছে কি? পানি, মানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। তো এখন এখানে কি হয় দেখো, এই জায়গায় ক্লোরিনের জারণমান কত? 0, এটা তোমরা সবাই জানো। এখানে দেখো ক্লোরিনের জারণমান হচ্ছে -1, এই জায়গায় আবার ক্লোরিনের জারণমান বের করে দেখো +1। তাহলে দেখো কি হইলো ব্যাপারটা? ক্লোরিন ছিল 0, একটাই ক্লোরিন পরমাণু, সেই ক্লোরিনের একটার হয়েছে কি? -1, আরেকটার হয়ে গেছে +1। 0 থেকে -1 হয়েছে, তার মানে কি হয়েছে? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এটা আমাদের কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। 0 থেকে +1 হয়েছে, তাহলে কি করছে? ইলেকট্রন দান করছে, তাহলে এটা আমাদের কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তার মানে দেখো একটাই ক্লোরিনের একবার কি হচ্ছে? জারণ হচ্ছে, একবার হচ্ছে বিজারণ হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় কি? তোমার অসামঞ্জস্য বিক্রিয়া। তা আমরা এরকম আমাদের আরেকটা অসামঞ্জস্যতা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটাও কিন্তু সেই ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই বিক্রিয়া, বাট এই জায়গায় হচ্ছে তুমি যে আগেরটা ছিল কোল্ড অ্যান্ড ডাইলুট, এবার হচ্ছে তোমার হট অ্যান্ড কনসেন্ট্রেট। মানে তুমি যদি উত্তপ্ত এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন কিন্তু উৎপাদগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়। সেখানে কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, সোডিয়াম ক্লোরেট তৈরি হয় আর পানি তৈরি হয়। আগে কি ছিল? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। আর এখন কি? সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরেট তৈরি হয়। তো যখন তুমি হট এবং উত্তপ্ত দিবা তখন সোডিয়াম ক্লোরেট তৈরি হয়, আর যখন তুমি ডাইলুট এবং কি দিবা? কোল্ড দিবা, তখন তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, মানে NaClO তৈরি হয়। ওকে, তো এখন তুমি এইখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই জায়গায় ছিল 0, তাহলে এই জায়গায় ক্লোরিনের জারণমান বের করে দেখো, এখানে আসবে -1। এই জায়গায় জারণমান বের করে দেখো, এখানে আসে ক্লোরিনের জারণমান +5। তো তোমরা বুঝতেই পারতেছো যে একই ক্লোরিনের জারণমান কি হলো? একটার যোগে একবার হয়ে গেল -1, আবার হয়ে গেল +5। তার মানে একটাই ক্লোরিন পরমাণুর কি হচ্ছে? তোমার দুইটা জারণমান পাচ্ছ। তার মানে এক জায়গাতে জারণ বিক্রিয়া হচ্ছে আর এক জায়গাতে বিজারণ বিক্রিয়া হচ্ছে। তার মানে আমাদের এটা কি বিক্রিয়া? আমাদের একটা অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে? এখন এই যে তুমি দুইটা বিক্রিয়া দেখলা, এই দুইটা বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই দুটো বিক্রিয়া না, যতগুলো অসামঞ্জস্যতা বিক্রিয়া আছে
সবগুলোই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ এগুলো থেকে পরীক্ষায় মানে প্রতি বছরই আমি মানে মোটামুটি 2-1 বছর পর পরই আমি দেখছি যে তোমার বুয়েটে এই টাইপের একটা প্রশ্ন আসে, প্লাস হচ্ছে তোমার অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এখান থেকে একটা প্রশ্ন আসে। তার মানে তুমি এই যে অসামঞ্জস্য বিক্রিয়া বা শতজারণ বিজারণ বিক্রিয়া, যে স্পেশাল বিক্রিয়াগুলো দেখাচ্ছে এখান থেকে যে তুমি পরীক্ষায় প্রশ্ন পাবা এটা 100% শিওর থাকো। ওকে, তো এখন এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে নট নেসেসারি সোডিয়াম হাইড্রোক্সাইডই থাকতে হবে, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারতো, কোনো সমস্যা নাই, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারতো, কোনো সমস্যা নাই, একই বিক্রিয়া হবে, একই উৎপাদ হবে। ঠিক আছে, তো আমরা এরপরে এইখানে দেখো আরও 2টা বিক্রিয়া দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে HOCl, এটাকে বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড। নাম কি? হাইপোক্লোরাস অ্যাসিড। তো এখানে যে ক্লোরিন আছে দেখো, এই ক্লোরিনের জারণ মান কত? +1। তুমি বের করে দেখো, ছোটোবেলায় যেমনি করছো ওই যে এক্স ধরে, ওই এক্স ধরে করে দেখো, এটা আসবে +1। অ্যান্ড এই হাইপোক্লোরাস অ্যাসিড থেকে কি তৈরি হয় জানো? এটা থেকে তৈরি হয় হচ্ছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, আর আমাদের তৈরি হয় ক্লোরিক অ্যাসিড HClO3, মানে দুটো জিনিস তৈরি হয়। এবং HCl এ ক্লোরিনের জারণ মান -1, আর দেখো এই যে HClO3 এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5। তো তুমি দেখো একটা যৌগের একটা সিঙ্গেল পরমাণু ক্লোরিন, সেই ক্লোরিনের একবার তোমার জারণ হচ্ছে, আরেকবার তোমার বিজারণ হচ্ছে, তাহলে এটা আমাদের কি বিক্রিয়া? এটা কিন্তু আমাদের অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে একটা যৌগের একটা সিঙ্গেল পরমাণু যদি একই সাথে জারণ হয় বিজারণ হয়, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি হচ্ছে আমরা অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে খেয়াল করো ঠিক সিমিলারলি এই যে HClO3, আবারও দেখো HClO3 যখন তোমার বিক্রিয়া করে এটা ভেঙে কি তৈরি করে? HCl আর HClO4, HClO4 এর নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। ওকে, HClO3 এর নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড, এর নাম হচ্ছে আমাদের পারক্লোরিক অ্যাসিড। তো এখন দেখো এই ক্লোরিক অ্যাসিড ভেঙে কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পারক্লোরিক অ্যাসিড তৈরি করে। এইখানে এই ক্লোরিনের জারণ মান হচ্ছে তোমার +5, এটা থেকে কি হচ্ছে? HCl হচ্ছে, HCl এ ক্লোরিনের জারণ মান কত? -1। আর যে HClO4 এখানে ক্লোরিনের জারণ মান কত? +7। তাহলে দেখো একই ক্লোরিনের একবার জারণ বিক্রিয়া হচ্ছে, একবার বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাহলে তোমরাই বলো এটা আমাদের কি বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্যতা রিঅ্যাকশন। তো এরকমই আরও কিছু অসামঞ্জস্য বিক্রিয়ার এক্সাম্পল এখানে দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ আমি তোমাদেরকে বলছি এগুলো আমাদের পরীক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি যে তোমাদেরকে 8টা অসামঞ্জস্য বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়াগুলো তোমরা ঠাড়া মুখস্থ করে ফেলবা, কোনো কথা হবে না, ডিরেক্টলি এগুলো কী হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে, একদম ঠাড়া মুখস্থ, কারণ এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এই অসামঞ্জস্য বিক্রিয়াগুলো তোমরা দেখে নিবা। আর আমাদের শতজারণ বিজারণ বিক্রিয়া তো তোমাদেরকে ভাই দেখালামই। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সামঞ্জস্যতা রিঅ্যাকশন বা কম্প্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখন এই সামঞ্জস্যতা বিক্রিয়াটা কি? অসামঞ্জস্য বিক্রিয়ার উল্টা, রাইট? তো এটার একটা এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে এরকম, মনে করো যে একটা সিলভার 2+ আছে, আর মনে করো একটা সিলভার প্লাস আছে। ওকে, ধরো সিলভার আছে, সিলভার 2+ আর সিলভার। এখন এখানে কি হয়েছে খেয়াল করো, এই যে সিলভার 2+ আর সিলভার এরা বিক্রিয়া করে তৈরি করতেছে 2 অণু সিলভার প্লাস। তখন ব্যাপারটা কি হইলো? তাহলে ব্যাপারটা হলো দেখো, এই যে সিলভার 2+ এটা থেকেও তৈরি হইলো সিলভার প্লাস, আবার এই যে সিলভার এটা থেকে তৈরি হইলো সিলভার প্লাস। তাহলে আলটিমেটলি কি হইলো তুমি বলো তো? দুইটা থেকে তুমি একই উৎপাদ পাচ্ছ না, একটাই সিঙ্গেল উৎপাদ পাচ্ছ না দুইটা থেকে, মানে দুইটা বিক্রিয়ক ছিল, দুইটা বিক্রিয়ক থেকে তুমি একটা উৎপাদ পাচ্ছ। তাহলে এইটাকে বলা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া, মানে অসামঞ্জস্য বিক্রিয়ার উল্টা বিক্রিয়াটাই হচ্ছে তোমার কি বলতো? সামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে অসামঞ্জস্যতা বিক্রিয়ার উল্টা বিক্রিয়াটাই হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। ওইখানে কি হয়েছে? একটা পরমাণু থেকে তুমি ডিফারেন্ট দুইটা জারণমান পাইছো, আর এখন কি হবে? ডিফারেন্ট দুইটা জারণমান থেকে একটা সিঙ্গেল পরমাণু পাবো, একটা সিঙ্গেল জারণমান পাবা। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়া? সামঞ্জস্যতা বিক্রিয়া। এখন এরকম আরো কিছু সামঞ্জস্যতা বিক্রিয়া তোমরা অলরেডি দেখছো, এটার এক্সাম্পলও তোমরা দেখছো। দেখো খেয়াল করে আমি তোমাদেরকে পড়াইছি H2S আর হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড। দেখো এটা যখন তুমি করো তখন এখান থেকে এই যে সমতা করতে গেলে তুমি দেখো H2S আর সালফার ডাইঅক্সাইড দেখাইছিলাম, এটার জন্য থেকে সালফার তৈরি হয় তুল্য সংখ্যা 2, এটা থেকেও সালফার তৈরি হয় তুল্য সংখ্যা 4। তাহলে এখানে কাটাকাটি করলে 1 আর থাকে 2, তাহলে এই 2 আসবে এখানে, তাহলে এখানে 2H2S, এখানে থাকে S। এবং এখান থেকে তুমি দেখো খেয়াল করো, এখান থেকে তুমি পাবা 2টা সালফার, এটা থেকে পাবা হচ্ছে তুমি 1টা সালফার, আর বাকি মিলায় পাই আমরা হচ্ছে 2 অণু পাই। এটা কিন্তু তোমাদেরকে একটু আগে দেখাই আসছিলাম এই বিক্রিয়াটা। তাহলে আলটিমেটলি দেখো এখানে কি হচ্ছে, তার মানে আমি টোটাল পাচ্ছি 3টা সালফার। এখন তুমি দেখো H2S, এখানে সালফারের জারণ মান -2, আর দেখো এই যে SO4 2- এখানে জারণ মান +4। তো তুমি দেখো এই -2 জারণ মান থেকেও তুমি সালফার পাইতেছো, মানে 0 পাইতেছো। আবার দেখো SO2 4
+4 থেকেও তুমি কি সালফার 0 পাইতেছো। তার মানে দেখো খেয়াল করো একই সাথে কি হচ্ছে দেখো তো, দুইটা ভিন্ন ভিন্ন জারণমান থেকে তুমি একটা সিঙ্গেল জারণমানে কনভার্ট হইতেছো, রাইট? মানে কি অসামঞ্জস্য বিক্রিয়া, কি পুরো উল্টা বিক্রিয়াটা। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলি বলো তো? এটাকে বলি আমরা হচ্ছে আমাদের সামঞ্জস্যতা রিঅ্যাকশন। এরকম আরেকটা এক্সাম্পলও তোমরা দেখছো, সেই এক্সাম্পলটা কি খেয়াল করো তো, এটা দেখছো কিনা, KiO3 প্লাস Ki পটাশিয়াম আয়োডাইড প্লাস H2SO4। দেখো এই বিক্রিয়া তোমরা খেয়াল করো দেখো এই বিক্রিয়াটাও কিন্তু তোমরা দেখছো, KiO3 প্লাস 5Ki প্লাস 3H2SO4। এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে আমাদের এরকম পাইছিলাম যে এই জায়গাতে 3 অণু আয়োডিন প্লাস হচ্ছে 3 অণু আমাদের পাইছিলাম হচ্ছে এইখান থেকে K2SO4, আর আমরা পাইছিলাম হচ্ছে 3 অণু পানি। তো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এইখানে আয়োডিনের জারণমান কত? +6। এই জায়গায় আয়োডিনের জারণমান কত? -1। দেখো এই +6 থেকেও তুমি পাইলা আয়োডিন I2 মানে 0-তে কনভার্ট হইলা, আবার -1 থেকেও তুমি পাইলা হচ্ছে I2 মানে 0-তে কনভার্ট হইলা। তাহলে তুমি বলো আলটিমেটলি কি দাঁড়াইলো? আলটিমেটলি যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এটাও আমাদের কি বিক্রিয়া? একটা সামঞ্জস্য বিক্রিয়া। তো এরকম আরও কিছু সামঞ্জস্য বিক্রিয়া, জাস্ট সিম্পল। এই জায়গায় যদি ব্রোমিন দিয়ে দাও, KBrO3 প্লাস তোমার এখানে হবে 5KBr প্লাস 3H2SO4। H2SO4 না দিয়ে আমি চাইলে এখানে HClও দিতে পারি, কোনো সমস্যা নাই। দিলে এখানে কি উৎপন্ন হয়? 3I2 তৈরি হয়, তারপরে 3K2SO4 তৈরি হয়, প্লাস হচ্ছে আমাদের এখানে 3H2 তৈরি হয়। দেখো খেয়াল করে দেখো, এখানে ব্রোমিনের +6, এখানে ব্রোমিনের -1, এটা থেকেও তুমি পাচ্ছ Br2 মানে 0, আবার এখান থেকেও তুমি পাচ্ছ হচ্ছে 0। তার মানে কি দাঁড়াইলো দেখো, দুইটা ভিন্ন জারণমান থেকে তুমি একটা সিঙ্গেল জারণমানে কনভার্ট হচ্ছ। তার মানে এটা আমাদের কি বিক্রিয়া? এটা হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া কি আমরা বুঝতে পেরেছি, সামঞ্জস্য বিক্রিয়া কি সেটাও আমরা বুঝতে পেরেছি, রাইট? এবং আমাদের শতজারণ বিজারণ বিক্রিয়া কি এটাও আমরা বুঝতে পারছি। তো এই 3 ধরনের বিক্রিয়া কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এবং এগুলাতে কিন্তু তোমরা প্রায় কনফিউজড হয়ে যাও। তা আশা করি তোমরা কনসেপ্টগুলো বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা এখন আর কনফিউজড হবে না। তা আমাদের এর পরের বিক্রিয়াটার নাম হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন মানে কি? বিরঞ্জন মানে হচ্ছে ব্লিচিং। তো ব্লিচ করা মানে কি বলতো? ব্লিচিং মানে হচ্ছে ডিসকালার করে ফেলা। হ্যাঁ, কি করে ফেলা বলতো? ডিসকালার করে ফেলা, মানে বর্ণহীন করে ফেলা। তাহলে বিরঞ্জন বিক্রিয়াতে কি করে? একটা কালারফুল জিনিসকে বর্ণহীন করে ফেলে, হ্যাঁ, ওইটাকে কালারটাকে উঠায় ফেলে, কালারটাকে নষ্ট করে ফেলে। ওই বিক্রিয়ার নাম হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। তা আমাদের এরকম বিরঞ্জন বিক্রিয়া কে করতে পারে? দেখো আমাদের বিরঞ্জন বিক্রিয়া ক্লোরিন করতে পারে। ক্লোরিন, তুমি যদি এই ক্লোরিনকে পানির মধ্যে দাও, তাহলে ক্লোরিন পানির মধ্যে গিয়ে কি তৈরি করে ভাইয়া? ক্লোরিন পানির মধ্যে গিয়ে তৈরি করে 2 অণু HCl, আর দেখো আমার একটা অক্সিজেন আছে, এই একটা সিঙ্গেল অক্সিজেনকে আমরা এভাবে জাইমান অক্সিজেন আকারে লিখি। তার মানে জাইমান অক্সিজেন তৈরি করে। এবং এই যে তোমার জাইমান অক্সিজেন তৈরি করলো, এই জাইমান অক্সিজেনটা পরবর্তীতে যদি তুমি একটা রঙিন বস্তু এটার মধ্যে দাও, রঙিন বস্তু, তাহলে এই জাইমান অক্সিজেনটা সেই রঙিন বস্তুটাকে তোমার বর্ণহীন করে দেয়। কি করে দেয় বলো তো? বর্ণহীন করে দেয়। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো? ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া। ক্লোরিন কিভাবে বিরঞ্জন করে? ক্লোরিনকে যখন তুমি পানির মধ্যে দিবা, সেই পানিটা কি হয় বলতো ভাই? পানিটার মধ্যে আমাদের জাইমান অক্সিজেন প্রডিউস হয়। তো সেই জাইমান অক্সিজেন পরবর্তীতে আমাদের রঙিন কালার দিলে সেটাকে কি করে ফেলে? বর্ণহীন করে ফেলে। যেমন তোমরা বাসায় ব্লিচিং পাউডার দেখছো না? এই ব্লিচিং পাউডারকে CaOClCl এটাকে যখন তুমি পানির মধ্যে দাও, তাহলে এখান থেকে কী তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আর কি তৈরি হয়? ব্যবহার তো ক্লোরিন তৈরি হয়। সেই ক্লোরিনটা পরবর্তীতে পানির সাথে মিলে আবারও তোমার জাইমান অক্সিজেন প্রডিউস করে। সেই জাইমান অক্সিজেনটাই তোমার কি করে? কালারকে ডিসকালার করে ফেলে। এবং তুমি দেখো একটা ব্লিচিং পাউডারের মধ্যে তুমি যখন পানি দিয়ে গুলায় সেখানে যেটা রঙিন বস্তু রাখো, দেখবো যেটা কালার উঠে গেছে। তো কীভাবে কালার উঠে গেছে বুঝতে পারছো তোমরা? যেখানে ক্লোরিন প্রস্তুত হয়, সেই ক্লোরিনটা পানির সাথে গিয়ে কী তৈরি করে? HCl জাইমান অক্সিজেন তৈরি করে। সেই জাইমান অক্সিজেন তোমার হচ্ছে কি করে? তোমার কালারফুল বস্তুকে বর্ণহীন করে দেয়। বুঝা গেছে কিনা? ওকে ফাইন। তাহলে দেখো এখানে কি হচ্ছে? অক্সিজেন দিয়ে তুমি বস্তুটাকে কি করতেছো? বর্ণহীন করতেছো না? তাহলে এটাকে আমাদের জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া বলো তো? এটা কিন্তু আমাদের জারণ বিক্রিয়া, রাইট? অক্সিজেন দিয়ে তুমি বস্তুটাকে কি করতেছো? তুমি হচ্ছে অক্সিজেন দিয়ে রঙিন বস্তুকে বর্ণহীন করতেছো। তাহলে এই অক্সিজেন দিয়ে যেহেতু এটাকে বর্ণহীন করতেছো, তাহলে এটা আমাদের কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এখানে রঙিন বস্তুটাকে সে জারিত করে ফেলতেছে। তো এরকম বিরঞ্জন আর কে করতে পারে? দেখো এরকম বিরঞ্জন করতে পারে তোমার হচ্ছে সালফার ডাইঅক্সাইড বিরঞ্জন করতে পারে। তুমি যখন সালফার ডাইঅক্সাইডকে পানির মধ্যে দাও, তখন 2 অণু পানির মধ্যে দিলে আমার এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় H2SO4, আর আমার এখানে জাইমান হাইড্রোজেন তৈরি হয়। কি তৈরি হয় বলো তো? জাইমান হাইড্রোজেন। তাহলে সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা পানির মধ্যে দেই, তখন এখান থেকে আমাদের কি তৈরি হয়? আমাদের তৈরি হয় H2SO4, আর আমার তৈরি হচ্ছে 2টা জাইমান হাইড্রোজেন।
এই জার্মান হাইড্রোজেনটাও তোমার হচ্ছে রঙিন বস্তুকে বর্ণহীন করে ফেলতে পারে। কারণ আমরা তখন যখন যদি রঙিন বস্তু দেই, তাহলে সেই রঙিন বস্তুর মধ্যে এই জার্মান হাইড্রোজেন গিয়ে এটাকে কি করে ফেলে, এটাকে তোমার হচ্ছে বর্ণহীন করে ফেলে। বুঝে গেছে? বলো তো তাহলে এটা হাইড্রোজেন দিয়ে তুমি বর্ণহীন করছো, তাহলে এটা আমাদের কি বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তার মানে এটা হচ্ছে রঙিন বস্তুটাকে বিজারিত করে। তার মানে খেয়াল করো, প্রথমটা মানে ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়ায় সে রঙিন বস্তুকে জারিত করে বর্ণহীন করে, আর সালফার ডাইঅক্সাইডের তোমার বিজারণ বিক্রিয়ায় সে রঙিন বস্তুটাকে বিজারিত করে বর্ণহীন করে। ঠিক আছে? তা আমাদের এরকম আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে পারক্সাইড, H2O2। এই H2O2 ভেঙে কি তৈরি করে জানো? H2O2 ভেঙে আমাদের তৈরি করা হচ্ছে পানি, আর তৈরি করা হচ্ছে জার্মান অক্সিজেন। ওকে, তো এই জার্মান অক্সিজেনের কাজ কি তোমরা তো জানোই। তাহলে আমি যদি রঙিন বস্তু দেই, রঙিন বস্তু, সেই রঙিন বস্তুতে গিয়ে কি করে বলো তো? জার্মান অক্সিজেনটা গিয়ে বর্ণহীন করে দিবে, সিম্পল। ওকে, তো দেখো আমাদের এই যে তিনটা জিনিস, কে কিভাবে জারণ করে, কে কিভাবে তোমার হচ্ছে বর্ণহীন করে, রঙিন বস্তুকে বর্ণহীন করে, আই গেস তোমরা বুঝতে পারছো। এটাকেই বলা হয় হচ্ছে কি বলতো? বিরঞ্জন বিক্রিয়া। হ্যাঁ, তো তোমাকে এরকম বলতে পারে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন বিক্রিয়াটা লেখো, বা হচ্ছে ক্লোরিনের বিরঞ্জন বিক্রিয়া লেখো, বা H2O2 এর বিরঞ্জন বিক্রিয়াটা লেখো। তো এইটাই হচ্ছে এদের বিরঞ্জন বিক্রিয়া। তো H2O2 কিন্তু জার্মান অক্সিজেন দিয়ে বিরঞ্জন করে, তার মানে এটাও কিন্তু আমাদের জারণ বিক্রিয়া হয়। তার মানে এটাও কিন্তু রঙিন বস্তুকে কি করে? জারিত করে। ঠিক আছে? তো দেখো এদের মধ্যে এই যে Cl, ক্লোরিন, এই ক্লোরিনের বিরঞ্জন বিক্রিয়াটা হচ্ছে অনেক শক্তিশালী। এটা হচ্ছে অনেক শক্তিশালী বিরঞ্জন। আর সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারক্সাইড, এদের বিরঞ্জন বিক্রিয়াটা হচ্ছে মৃদু, মানে এটা হচ্ছে দুর্বল। ওকে, তো যেহেতু এই ক্লোরিনের বিরঞ্জন বিক্রিয়াটা অনেক শক্তিশালী, এই কারণে এটা দিয়ে কি করে জানো? এটা দিয়ে হচ্ছে আমাদের যে কাপড় আছে না, কাপড়, মানে কাপড়ের বিরঞ্জন ক্রিয়া করা হয়। মানে আমাদের এই যে সুতি কাপড় বা আমাদের যে ফাইবার টাইবার থাকে, যে সুতার আঁশ থাকে, সেগুলো থেকে কালার উঠাইতে গেলে, সুতা থেকে কালার উঠানো বা কাপড় থেকে কালার উঠাইতে গেলে আমরা হচ্ছে ক্লোরিন দিয়ে বিরঞ্জন করি, ক্লোরিন দিয়ে ব্লিচ করি। ব্লিচের নাম তো তোমরা শুধু ব্লিচ করে বলে না, যে ত্বকে ব্লিচ করছে, মেয়েরা দেখবে হচ্ছে হেয়ার ব্লিচ করে, এবং বিশেষ করে দেখবা মেয়েরা প্রচুর দেখবা ব্লিচ করে, পার্লার টার্লারে গেলে ব্লিচ করে। ব্লিচ করে কি করে? ফর্সা হয়, মানে তোমার গালের মধ্যে বা তোমার ত্বকের মধ্যে যে দাগ ছিল, ওই দাগগুলোকে তারা হচ্ছে ব্লিচ করে উঠায়। এখন এই যে মেয়েদের ত্বক বা হচ্ছে মেয়েদের তোমার হচ্ছে যে চুলে কালার করতেছো, তোমরা চুলের কালো কালারকে তুমি তোমার গোলাপি কালার করে ফেলতেছো, বিভিন্ন কালার করে ফেলতেছো, এই যে এরকম ক্ষেত্রে তোমার সাধারণত আমরা হচ্ছে এরকম মৃদু বিরঞ্জন বা মৃদু ব্লিচ ইউজ করি। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এর মধ্যে এই যে মেয়েদের পার্লারে বা মেয়েদের চুলের মধ্যে সাধারণত আমরা হচ্ছে H2O2 পারক্সাইড দিয়ে ব্লিচ করা হয়। হ্যাঁ, তোমাদের মেয়েরা যে কালার করো না, তোমরা যে কালার করো, ওই কালারের মধ্যে তোমরা দেখবা ওইখানে একটা উপাদান লেখা থাকবে, উপাদানের মধ্যে দেখলে দেখবো এখানে পারক্সাইড দেওয়া আছে, হাইড্রোজেন পারক্সাইড। তার মানে তোমরা চুলে যে কালারটা করো সেটা কি দিয়ে করো ভাইয়া? তোমরা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ব্লিচ করো। ঠিক আছে? আবার ঠিক সিমিলারলি দেখো যে SO2, H2O, এগুলো কি করা হয়? এটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে তোমার মেয়েদের চুল বা তোমার ত্বকে এটা দিয়ে আমরা ব্লিচ করি না। আমরা ব্লিচ করি কোথায়? এটা দিয়ে হচ্ছে সাধারণত আমাদের উল আছে না, উল, তারপর হচ্ছে তোমার যে আমাদের সিল্কের কাপড় আছে, উলের কাপড় আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত সালফার ডাইঅক্সাইড দিয়ে ব্লিচ করি। ঠিক আছে? এবং H2O2 দিয়ে কি উল সিল্ককে ব্লিচ করা যায়? হ্যাঁ, H2O2 দিয়েও তুমি উল এবং সিল্ক এগুলা ব্লিচ করতে পারবা। প্লাস H2O2 দিয়ে তুমি হচ্ছে কি আমাদের যে হেয়ার আছে, আমাদের হেয়ারও তুমি ব্লিচ করতে পারবা। বাট সালফার ডাইঅক্সাইড দিয়ে বেসিক্যালি উল এবং সিল্কি বেশি তোমার কি করা হয়? ব্লিচ করা হয়। এটাকে কিন্তু তোমার হচ্ছে আমাদের চুলের ক্ষেত্রে ব্লিচ করার ক্ষেত্রে বা ত্বকের ব্লিচের ক্ষেত্রে ইউজ করা হয় না। তো তাই আই গেস এই তুমি বিরঞ্জন ক্রিয়াগুলো বুঝতে পেরেছো, কার বিরঞ্জন বিক্রিয়া কী রকম এবং এদের ইম্পর্টেন্সটা কী সেটাও তোমরা বুঝতে পারছো। কোনটা আমার তোমার জারিত করে বর্ণহীন করে, কোনটা আমার বিজারিত করে বর্ণহীন করে, এবং কোনটা হচ্ছে তোমার জার্মান অক্সিজেন দিয়ে বিজারণ করে, কোনটা জার্মান হাইড্রোজেন দিয়ে বিজারণ করে, কোনটা কোথায় ব্যবহার করা যাবে, আই গেস এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। আমার পিছনে দেখো অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে, এবং তুমি একটু হেডিংটা পড়ো। হেডিংটাতে কি বলা আছে? সালফার ডাইঅক্সাইড একই সাথে জারক, বিজারক, অম্ল ও বিরঞ্জক সব হিসেবে কাজ করতে পারে। দেখো সালফার ডাইঅক্সাইড কি হিসেবে কাজ করতে পারে? জারক হিসেবে কাজ করতে পারে, বিজারক হিসেবে কাজ করতে পারে, অম্ল হিসেবে কাজ করতে পারে, বিরঞ্জক হিসেবেও কাজ করতে পারে।